এটা আমাকে প্রচন্ড মানে রবীন্দ্র বিরোধী করে তুলল, যে আমি মানে রবীন্দ্রনাথ ছাড়া কথাই বলতাম। লাল রঙের ব্রাইট গ্লোরিয়া রেড বলে নিয়ে এসেছি একটা খবরের কাগজের উপর, একটা তুলি দিয়ে চারুমজুমদার লাল সেলাম লিখছি। ওই একা হাতে একজন অনুবাদ করছে এরকম পৃথিবীতে হয়নি। কিন্তু আচ্ছা, এটা রাশিয়াতে রুশ ভাষায় যখন অনুবাদ হয় 5 জন মিলে অনুবাদ করে। রবীন্দ্রনাথ জীবনে বহু অনৈতিক কাজ করেছেন এবং সেটা উনি সচেতন, এমন নয় ভুলে করেছেন। রবীন্দ্রনাথ সাইকোলজিক্যাল ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন এবং তিনি সুইসাইডের কথা ভেবেছিলেন। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। সচেতন তার জন্মলগ্ন থেকেই সমাজে ঘটে চলা বিভিন্ন বিষয়, যেগুলো ঘটে গেছে কিংবা যেগুলো ঘটছে, তার বিশ্লেষণ, তাদের যুক্তি এবং তথ্য নির্ভর বিশ্লেষণ যেমন আপনাদের সামনে নিয়ে আসে, ঠিক এমনভাবে আমরা বিভিন্ন মানুষজনকে নিয়ে তাদের আদর্শ নিয়ে সেগুলোকেও আপনাদের সামনে এক এক করে তুলে ধরার চেষ্টা করি। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক আশিস লাহিড়ী। আশিস লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন। আজকে আমরা আশিস দা সম্বন্ধে জানবো, মানে আশিস দা কিভাবে, এই আমি যতটুকু শুনেছি তাতে করে আশিস দার যে প্রথম জীবন, মানে পড়াশুনো করার পরে তার যে জীবন, তার সঙ্গে আজকের তার যে লেখালেখির জগৎ সেটা মেলে না। তো কিভাবে এই ট্রান্সফরমেশনটা ঘটলো, কিভাবে এই বদলটা ঘটলো, সেই পুরো বিষয়টাকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আশিস দার নামের সঙ্গে আপনারা যারা একটুখানি বই ভালোবাসেন তারা নিশ্চয়ই পরিচিত। তার প্রচুর বই রয়েছে, এবারের বইমেলাতেও তার 2টো বই প্রকাশ হতে চলেছে। তার অনেক বই যথেষ্ট সমাদৃত। তো আমি আশিসদার কাছে প্রথম যে বিষয়টা জানতে চাইবো, যে আপনি প্রথম জীবনে মানে পড়াশোনা করার পরে কিভাবে এই লেখালেখির জগতে এলেন, সেটা একটু বলেন যদি। সেটা খুব গর্বে মানে বুঝিয়ে বলা। আমার আসল ঝোঁকটা ছিল ছোটবেলা থেকেই, সেটা হচ্ছে গানের দিকে, মানে রবীন্দ্রসঙ্গীতের দিকে। বাড়িতে এই চর্চাটা ছিল, আমার কাকিমা কাকা বাবারও খানিকটা ছিল, কিন্তু কেউই শেখেননি। আমাদের বাড়ি খুব গানের বাড়ি ছিল, কেউ কখনো চর্চা করেনি। কিন্তু আমার মাথায় ওটা এমন ভাবে ঢুকেছিল, মানে আমার ছোটবেলাটা, যে কারণে আমার মানে স্কুলের পড়াটাও খুব মানে এফেক্টেড হয়েছিল, ক্ষতি হয়েছিল। এত বেশি আমি মগ্ন হয়ে গিয়েছিলাম এই রবীন্দ্রনাথের গান এবং সেই সূত্রে রবীন্দ্রনাথের কবিতা বা সাহিত্য। আমার মনে হচ্ছিল এটাই আমার জীবনের আশ্রয় হবে, খানিকটা হয়েও ছিল, যে কারণে আমার একাডেমিক কেরিয়ার খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর যখন আমি বড় হয়ে একটা চাকরি বাকরি করছি, চাকরি বাকরি করছে মানে কি চাকরি করছেন, সেটাও খুব বিচ্ছিরি। যে আমি যেটা জীবনে করব না ভেবেছিলাম সেই ধরনের কাজই করলাম। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়েছিলাম অ্যালেম্বিক কোম্পানি। তো বলাই বাহুল্য, সেই চাকরির সঙ্গে আমার মনের খুব মিল হতো না। আমি প্রথম থেকেই ভাবতাম যে একটু কিছু কায়দা মানে সুযোগ পেলেই আমি ছেড়ে দেবো চাকরি। সে করতে করতে যা হয়, মধ্যবিত্ত বাড়িতে 30 বছর কেটে গেল। 30 বছর পরে অবশ্য ছেড়েছিলাম। ততদিনে আমার খানিকটা প্রতিষ্ঠা হয়েছে লেখক হিসেবে। তার মানে আপনি এই চাকরিতে থাকাকালীনই আপনি লেখালেখির জগতে এসে গেছেন। আমার সাইমালটেনিয়াসলি চলেছে। আমার এই প্রচন্ড গান বাজনা এবং সেখান থেকে রবীন্দ্রনাথ, এইটা মানে আমাকে খানিকটা আলাদা করে দিয়েছিল। আমার জন্ম 48 সালে এবং থাকতাম উত্তর কলকাতার একটা জায়গা, সেটা কালচারালি খুব রিচ, কিন্তু সেখানে সব রকম লোক ছিল, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্তও ছিল। তো আমরা ওই নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্তের মাঝামাঝি একটা এরকম পরিবার। আমাদের বিশাল জয়েন্ট ফ্যামিলি ছিল। তো এক একজন, কেউ ক্রিকেটের দিকে, কেউ নাটকের দিকে, কেউ সাহিত্যের দিকে, কেউ গান বাজনা, তো সবারই ছিল। এরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি। তো আমার এই গান এবং সেই সূত্রে রবীন্দ্রনাথ, আমি যখন প্রথম যৌবনে এইটা আমার মাথার মধ্যে ঢুকে গেল যে আমাকে এই নিয়ে সারা জীবন আমি চলবো। কিন্তু তারপর যে নকশালবাড়ির ঘটনা ঘটলো, চারপাশে দেখলাম অনেক বন্ধু বান্ধব তারা এই পথে চলে গেল, কেউ কেউ মারা গেল। তখন আমার বেটা অদ্ভুত লাগলো যে আমি তো সব থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছি। আমি তো এরা কেন এত বড় আদর্শ, এই ছেলেটা আমার সঙ্গে বসে আড্ডা মারতো, 2 দিন আগেও সে চলে গেল গ্রামে, আমি খবর পেলাম তার গুলিতে মারা গেছে। কিসের টানে মানুষ এরকম করছে? এটাতে আমি প্রচন্ড ভাবে প্রভাবিত হলাম। তো এই 68-69 সাল থেকে আমার পরিবর্তনটা শুরু হয়। আমি 72 সালে চাকরিতে ঢুকেছি। তার আগে একটা এপিসোড আছে। আমাদের বাড়ির, আমার কাকার একটা ছোট ব্যবসা ছিল, খুবই ছোট, শাহনাল লাহিড়ী নামে। সেটা প্রিন্টিং ইঙ্ক ম্যানুফ্যাকচারিং এর। আচ্ছা, তো আমি খুবই সাধারণ পড়াশোনায় বিএসসি পাশ করে কি করবো, আমি পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছিলাম, কোনো রকমের বিএসসি পাশ করেছিলাম। যে কি করব, তখন কাকা বললো তুই আমার এখানে
দেখবি আমাদের তো জয়েন্ট ফ্যামিলি। ঠিক আছে, দেখা যাক। তো সেইখানে গিয়ে আমার একটা বোধোদয় হলো, আমার কাকারা নিজেরাই বামপন্থী ছিল এবং ছোট্ট কারখানা, তাতে হয়তো হার্ডলি জোনা আষ্টেক শ্রমিক ছিল, বাগবাড়ির কাছে মানিকতলার ওখানে ফ্যাক্টরি। সেইখানে গিয়ে যে শ্রমিকরা অ্যাকচুয়ালি কি করে, কারণ আমি সেখানে মালিকের ভাইপো হিসেবে যাচ্ছি, এদিকে আমার তখন 24 ঘন্টা মার্কস পড়ছি, সকালে বিকেলে রাত্রিরে, সকালে স্বপনে। তো এইটা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। যেমন আমি বলি যে একজন ছিলেন রাম শিকদার বলে শ্রমিক, তিনি সিপিআইএম পার্টির সদস্য ছিলেন আমি জানি, ব্রাহ্মণ। তো আমি দেখতাম যে প্রতিদিন ওই এটা মেশিনটা চালাবার আগে তারপর একটা প্রসাদী জবা ফুল এনে স্টার্টারটার উপর রেখে তারপর স্টার্টারটা অন করতেন। আমি কিছুদিন থাকার পর যে আচ্ছা আপনি তো কমিউনিস্ট, হ্যাঁ আমি কমিউনিস্ট পার্টির মেম্বার, তাহলে এই যে জবা ফুল এনে এটার উপর রাখছেন, রেখে তারপর অন করছেন, এটা কি করে মেলাচ্ছেন? দেখুন, সংস্কার অত সহজে যায় না। সংস্কার হিসেবে দেখছেন? হ্যাঁ, আমি বললাম যে না, সেটা তো আমি বুঝছি সংস্কার হিসেবে যায় না, কিন্তু আপনি সংস্কার থেকে বেরোবার চেষ্টা করছেন কি? ঠিক, আপনি তো সংস্কারটাকেই আঁকড়ে আছেন। তখন আমাকে স্ট্রেট বললো, কি জানেন, কিছু মনে করবেন না, আপনারা তো শুধু বই পড়ে শেখেন। এই কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল। এটা একেবারে চরমে উঠলো একদিন। একটা গোডাউনে, কিছু ছোট গোডাউন, সেখানে টিফিনের সময় আমি এমনি পায়চারি করছি, অন্য সময় এটা সেটা ভাবে, তখনই আমি একটু লেখালেখি করি। আচ্ছা, আমি হঠাৎ দেখছি তপন বলে, আমারই সমবয়সী এক, তখন আমার এই বোধহয় 22-23 বছর বয়স হবে, হ্যাঁ এরকম। তো তপন দেখি একেবারে গোডাউনের করে ঘাপটি ঝুঁকে পড়ে করছে, জাস্ট কৌতূহল বশত। গিয়ে দেখি কালির কারখানা তো, প্রচুর রং, সে ওই কাটা থেকে একটা লাল রঙের ব্রাইট গ্লোরিয়া রেড বলে নিয়ে এসছে, একটা খবরের কাগজের উপর একটা তুলি দিয়ে চারু মজুমদার লাল সেরাম লিখছে। আমি যেই ওখানে গেছি আমাকে দেখতে পেয়েছে মালিকের ভাইপো, প্রথমে মানে আঁকে উঠেছে, ভাবে এইবার পুলিশে ধরে নিয়ে গেল। আমি ওকে আস্তে করে বললাম, দেখো তখন আমি কিচ্ছু দেখিনি, কিন্তু দোহাই তোমার, তুমি ফ্যাক্টরির মধ্যে এটা লাগিও না, তারপর কাকারা আসবে। কাকাও কিছু মনে করতো না, কাকা একটু এরকম ছিল। আরেকজন পার্টনার ছিলেন, তিনি আবার কট্টর কংগ্রেসী। দোহাই তোমার, আমাকে বিপদে ফেলো না, তুমি যা করবার ফ্যাক্টরির বাইরে গিয়ে লাগাও। এরকম বেশ কয়েকজন ছিল, তাদের সঙ্গে একটা দ্বৈত সম্পর্ক। তারা বুঝতো যে আমি ওদের প্রতি খুব সিম্প্যাথেটিক, কিন্তু আমি তো মালিকের ভাইপো, হ্যাঁ সেটা আমিও মন থেকে কাটাতে পারি না, কিন্তু আমার চোখটা ওদের দিকে। এই একটা অদ্ভুত দ্বৈত। তো এই যে একটা অদ্ভুত দোটানা, আমার মন চাইছে ওই দিকে যেতে, কিন্তু আমি এই করে আমি তারপর আমি বোধহয় বছর খানিক পরে ছেড়ে দিই। বিয়ে তখন কি করবো, আমি তো আমার কোয়ালিফিকেশন বলতে বিএসসি, কে কি চাকরি দেবে আমাকে? আমি তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরি নিলাম, নিয়ে বড়দা গেলাম। সেইখানে একটা অভিজ্ঞতা হলো যে 48 জন অল ইন্ডিয়া থেকে ছেলে এসেছিল, তাদের সঙ্গে একটা অল ইন্ডিয়া ক্রস সেকশন কালচারের একটা আভাস পেলাম। কতদিন ছিলেন ওখানে? প্রায় 2 মাস। প্রথম ট্রেনিংটা প্রায় 2 মাস। ওরা খুব ভালো ট্রেনিং দিত। গুড কোম্পানি। এখন অত নেই, তখন ওদের ট্রেনিংটা বিখ্যাত ছিল। মানে বড়দা ইউনিভার্সিটির ফিজিওলজি প্রফেসর, অ্যানাটমি প্রফেসর, তারা এসে আমাদের ক্লাস নিত, খুব ভালো ছিল। ওখানে শিখেছিলাম অনেক কিছু। তখন কিন্তু আমি ফ্রন্টিয়ার পত্রিকায় নিয়মিত লিখি। আচ্ছা, ওই সময়? হ্যাঁ হ্যাঁ, আমি 71 সাল থেকে 23 বছর বয়সে প্রথম লেখা বেরোয় ফ্রন্টিয়ারে। আচ্ছা, সমবাবু খুব আমাকে স্নেহ করত। কি লিখেছিলেন ওটা? সেও সেই রবীন্দ্রনাথ। আমি লিখেছিলাম রবীন্দ্রনাথ অ্যান্ড জালিয়ানওয়ালাবাগ। সেটারও একটু ছোট্ট করে বলি যে আমরা সবাই জানি যে জালিয়ানওয়ালাবাগের এত বড় ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইটহুড ত্যাগ করলেন, প্রতিবাদ করেছিলেন, যখন ভারতে কেউ করেনি, গান্ধীজি পর্যন্ত করেননি, সিআর দাস পর্যন্ত করেননি, এতখানি সাহস দেখিয়েছিলেন। কিন্তু আমার বরাবরই এই অভ্যেসটা ছিল যে ঘটনাটাকে একটু তলিয়ে গিয়ে একটু, এটা তো আমরা জানি সবাই। আমি একটা তথ্য পেয়েছিলাম, সেটা অমল হোমের বইতে ছিল, পুরুষোত্তম রবীন্দ্রনাথ বলে। তাতে বলছেন যে এই ঘটনার 1 বছর পরে একটা প্রস্তাব এলো যে জালিয়ানওয়ালাবাগের শহীদদের স্মরণে একটা বিরাট স্মরণ স্তম্ভ হবে, তার জন্য টাকা ফাকা তোলা হবে। এবং রবীন্দ্রনাথ আপত্তি করলেন। আপত্তির যুক্তিটা ছিল একদম পরিষ্কার লিখিত ভাবে যে এই এত বড় হিংসার একটা স্মৃতি, এই খারাপ স্মৃতি আমরা চোখের সামনে সারাক্ষণ মেলে ধরে রাখতে চাই না বলে উনি উপনিষদে দিয়ে দিলেন যে রুদ্র, তোমার দক্ষিণ মুখটাই আমরা দেখতে চাই, প্রশান্তির মুখ, হিংসার মুখ নয়। এটা আমাকে প্রচন্ড রবীন্দ্র বিরোধী করে তুললো, যে আমি রবীন্দ্রনাথ ছাড়া কথাই বলতাম না কিছুদিন আগে। ওটা আমার একদম ভেতরে ঢুকে গেছিল, আমার লিখতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি লিখলাম এইটা রবীন্দ্রনাথের শ্রেণী পরিচয়, যে তিনি প্রতিবাদ করেছেন 100 বার, তার জন্য তিনি প্রণম্য,
কিন্তু সাথে 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 যে 1 বছর পরে যখন এই স্মরণস্তম্ভ হচ্ছে, তিনি উপনিষদের শ্লোক প্যাসিফাই করছেন। হ্যাঁ, যে এটা পাশাপাশি এটাও দিয়েছিলাম যে নজরুল সেই সময় সে মানে দুহাত তুলে তাকে সমর্থন করেছিলেন। শুধু তাই নয়, নজরুল বলেছিলেন ওর পাশে ওই জেনারেল ডায়ারেরও একটা মূর্তি রাখুন, যাতে দুবেলা ওই ঘৃণার চিত্রটা আমাদের সামনে, যে এই লোকটা ঘৃণার মুখটা আমাদের সামনে আসে, হ্যাঁ, তবেই তো আমরা লড়াইটা করতে পারবো। আমি দুটো বৈপরীত্য দেখিয়েছিলাম। নজরুল যে শ্রেণী থেকে উঠে আসছেন, সাধারণ ঘরের থেকে, তার কাছে যে অত্যাচারীকে আমি তার বিরুদ্ধে লড়াই করবো, দরকার হলে হিংসার আশ্রয় নেবো, এটাই তো স্বাভাবিক। আর রবীন্দ্রনাথ ধামাচাপা দিচ্ছেন। তারপরে আপনি নিয়মিত ফ্রন্ট লাইনে লিখছেন। হ্যাঁ, ফ্রন্ট লাইন, ফ্রন্টিয়ার পত্রিকা নিয়মিত লিখছেন। তারপর তো আমি ওদের খুব ক্লোজ হয়ে গেলাম। আমাকে তো সমরবাবু চেয়েছিলেন ওখানে অ্যাবজর্ব করে নিতে। আমি যখন চাকরি নিয়ে চলে গেছি বড়দায়, তখন আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু সে আমাকে বলছে, হঠাৎ বলছে, আচ্ছা আশিস চাকরি নিয়ে গেল, কত টাকা পাবে মনে হয় বলুন তো? বলছে, দেখুন আমি তো ঠিক জানি না, এই ট্রেনিং এর সময় ওখানে তো একটা স্টাইপেন্ড পাবে, ফিরে এসে মনে হয় 700-800 টাকা হবে। 72 সালে সেটা নেহাত কম না। তো তাতে সমরবাবু নাকি বলেছিলেন, ও তাহলে হলো না, আমি তো 600 টাকা নিই, আমি তো জানি ফ্রন্টিয়ার কত কষ্ট করে চলতো, সমস্যার মতো লোক, এর থেকে বেরিয়ে আসে উনি ভাবছিলেন। আমি তো ভাবলাম যে একবার আমাকে একটু ইঙ্গিত দিলেন না, আপনি হয়তো এটা কম নিয়ে নিতে পারে। সমরসেনের পাশে বসে কাজ করবো, একটা অভিজ্ঞতা কি ভাবা যায়। ঠিক। ফিরে এসে তখন আমরা ওই প্রস্তুতি পর্ব পত্রিকা, আচ্ছা, যে সূত্রে সলিল, পুলক চন্দ্র, সেটার ইতিহাস হচ্ছে যে, এবং তখন মাথায় ওই রবীন্দ্রনাথ ঢুকে রয়েছে এবং রবীন্দ্রনাথকে ক্রিটিসাইজ করতে হবে। তখন ওই সরোজ দত্ত শশাঙ্ক নামে লিখতেন, উনি দেখাচ্ছেন যে এইসব যাদের আমরা মহাপুরুষ বলি তারা আসলে জনবিরোধী, কারণ তাদের শ্রেণী পরিচয়, কেউ জমিদার, কেউ এমনকি বিদ্যাসাগর পর্যন্ত তিনি ব্রিটিশদের কাছাকাছি ছিলেন, তিনি সিপাহী বিদ্রোহের বিরুদ্ধে কথা বলেন। এইসব যুক্তিগুলো আমাকে খানিকটা প্রভাবিত করেছিল। ফলে আমি ওই রবীন্দ্রনাথকেই আক্রমণ করে পরপর দুটো প্রবন্ধ লিখি। একটা রবীন্দ্রনাথ আমাদেরই লোক বলে জিজ্ঞাসা, আরেকটা রবীন্দ্রনাথ আমাদেরই কবি জিজ্ঞাসা। এই নিয়ে ওই প্রস্তুতি পর্ব পত্রিকা বেরোলো। সেই লেখাটা অচেনা মিত্র ছদ্মনামে লিখতাম। তখন তো হাওয়া খুব খারাপ, ইংরেজিতে লিখলে ওরা কিছু বলতো না। আমার ফ্রন্টিয়ারের লেখা ইংরেজিতেই বেরোতো, নেমে বেরোতো। বাংলাতে যে কত নামে আমরা লিখেছি তখন, কেউ নিজের নামে লিখতো না। আমার তো কয়েকটা মনে পড়ে, বাদল দে, এস হাফিজুর রহমান, আরো কত কি নিজের নামে অনেক পরে লিখেছি। কারণ তখন হাওয়াটা ভালো ছিল না। তখন পত্রিকার মধ্যে দিয়ে আপনার লেখা আপনি লিখছেন। হ্যাঁ, এবং সেখানে আমাদের পত্রিকা এই মোটামুটি একটা এরকম জায়গা করে নিল যে এরা পুরোপুরি নকশাল বিপ্লবের লাইনটাকে সমর্থন করে, কিন্তু সাংস্কৃতিক দিকটাকে এরা খুবই গুরুত্ব দেয়। অন্যরা যেটা করতো স্লোগান দিয়ে নিপাত যাক, আমরা ওইসব করতাম না। কেন খারাপ, রবীন্দ্রনাথের কোন দিকগুলো ভালো, বা পাশাপাশি এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নিয়ে, যিনি নীল বিদ্রোহের সমর্থন করেছিলেন, তাকে নিয়েও আমি সেটা খানিকটা রিসার্চ আর্টিকেল, অনেক পুরনো লেখাপত্র ঘেটে। তো এইগুলোর জন্য আমাদের পত্রিকাটা বেশ মোটামুটি। তার মানে সেই সময় আপনি চাকরিও করছেন এবং লেখালেখিও করছেন, এই দুটোই কাজ করছেন। তারপরে এই চাকরিটা 30 বছর আপনি করলেন, বা 30 বছর না, ওই প্রায় 28 বছর। আমি মানে তারপরে 50 পেরিয়ে 2000 সালে চাকরি ছেড়েছি আমি। 2000 সালে চাকরি ছেড়ে তারপর থেকে আমি একেবারে পাকাপাকি প্রফেশনাল। তার আগে মানে চাকরি যখন করছেন সেই সময় আপনার লেখার মধ্যে মানে সবচেয়ে আপনার নিজের ভালো লাগা এবং দর্শকদের ভালো লাগা, দুটোকে আলাদা করে বলেন। দর্শক মানে শ্রোতা, শ্রোতাদের ভালো লাগা। শ্রোতাদের ভালো লাগা বলতে ওই যে প্রথম যে রবীন্দ্রনাথ যেটা লিখেছিলাম, সেটা এখন খুব হাসি পায়, ছেলে মানুষই লেখা, রবীন্দ্রনাথকে আক্রমণ করে, সেটা সেই সময় ব্যাপক সাড়া জাগিয়েছিল। ভালো, এবং সেই সময় তো উর্বর জমি ছিল এইসব লেখা নেওয়ার জন্য। দুদিক থেকে যারা একটু রবীন্দ্রনাথকে তলিয়ে বুঝতেন, তারা বলে এইসব কি হচ্ছে ছেলে মানুষই, রবীন্দ্রনাথ এরকম লেখা। আর যারা ওই লাইনে বিশ্বাস করে তারা বলে এতদিনে একটা পেয়েছি। কারণ অন্য লোকে শুধু স্লোগানই দেয়, এই লেখার মধ্যে আমার ওইটা বরাবরই ছিল। আমি ওই তথ্য না দিয়ে কথা বলতাম না, যে কারণে এখনো মনে হয় আমার দৃষ্টিভঙ্গি তখন ভুল ছিল, রবীন্দ্রনাথকে ওইভাবে আক্রমণ করা ঠিক হয়নি। কিন্তু যে তথ্যগুলো আমি বার করেছিলাম সেটা আজও আমার কাজে লাগে। সেটা আমি ওই লেখাটা খানিকটা সাড়া জাগিয়েছিল। তো আরেকটা লেখা শরৎচন্দ্র নিয়ে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে, নিরস্ত্র সৈনিক এই নাম দিয়ে লিখেছিলাম। উনি সৈনিক বটে, কিন্তু উনি নিরস্ত্র, অর্থাৎ উনি এই ব্যবস্থার বিরুদ্ধে মানুষের দুঃখ দুর্দশা শোষণ নিয়ে বলেছেন, কি করলে মুক্তি পাওয়া যায় সেই জায়গাটা ওর ফেলিওর, এরকম নিয়ে দেখে আমার সব লেখাতেই ওই একটা
দুদিকে দেখাবার চেষ্টা করতাম, আচ্ছা। একমুখী, সেটা আচ্ছা আমার আজও আছে। আচ্ছা সেইটা ওই শরৎচন্দ্রের লেখাটা খানিকটা সাড়া জাগিয়েছিল। হুম। আর তারপরে তো যেটা হলো, বেশ অনেক দিন পরে আমি দেখলাম যে এগুলো একঘেয়ে হয়ে যাচ্ছে লেখাগুলো। হুম। তখন আমার এই একটা সময় মনে হলো যে বিজ্ঞানটা না বুঝলে মার্ক্সবাদকে বোঝা যায় না। মার্ক্সবাদকে আরো গভীরভাবে বুঝতে গিয়ে তখন মনে হলো বিজ্ঞানের ইতিহাস যদি ভালো করে না বুঝতে পারি হুম। তাহলে কোনোদিনই হুম। মার্ক্সবাদ বুঝতে পারবো না। হুম। আর না বুঝতে পারলে এইসব আলোচনায় আমি কোনোদিনই গভীরতা আনতে পারবো না। হুম। তো সেইটা জেরি বার্নালের যে বই আমি পরে অনুবাদ করলাম, ওইটা আমরা কিনলাম। ওটা আমরা কয়েকজন বন্ধু মিলে একসঙ্গে কিনেছিলাম। হুম। আর সেইটা তো একটা সময় প্রস্তুতি পর্ব আমরা তারপর সুকুমার রায়ের সংখ্যা বার করলাম আচ্ছা প্রস্তুতি পর্বের একেবারে শেষ দিকে। ওইটা একটা বিরাট, সত্যজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ হলো, উনি আমাদের প্রচন্ড সাহায্য করলেন। আচ্ছা তখনও কিন্তু আমরা ওই মানে নকশার লাইনেই রয়েছি। হ্যাঁ তা নিয়ে উনি একটু ছোট্ট বিদ্রুপ করেছিলেন। আচ্ছা যাই হোক, কিন্তু ওর সঙ্গে আলাপ হয়ে আমাদের ভালোই লেগেছিল। উনি কভার এঁকে দিলেন, আচ্ছা সুকুমার রায়ের ডায়েরি, হিজিবিজি খাতা বলে হুম। পুরো ডায়েরিটা আমাদের দিলেন। এটা আচ্ছা। একটা বিরাট অভিজ্ঞতা। উনি আমাদের এই পরিশ্রমটা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। আচ্ছা তার আগে সুকুমার রায়কে নিয়ে সেভাবে কোনো কাজ হয় কেউ এইভাবে কাজ করে, সেটা বেশ অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। হ্যাঁ। কিন্তু তারপর তো নকশাল আন্দোলনও দ্বিধা কেন, বহুধা বিভক্ত বিভক্ত হ্যাঁ failure। হ্যাঁ বোঝা গেল এই রাজনীতিটা দিয়ে চলবে না, ঠিক। লোক এটা নিচ্ছে না। হুম প্রথম দিকে নিয়েছিল। তো আমরাও দেখলাম যে আমাদের প্রস্তুতি পর্ব একসময় 1000-1500 কপি বিক্রি হতো ত্রৈমাসিক পত্রিকা। আচ্ছা সেটা কমতে কমতে 800, 700, 500 ছাপছি, তাও দেখছি পুরো বিক্রি হচ্ছে না। আচ্ছা তখন আমি প্রস্তাব দিয়েছিলাম, এটা আমাদের বুকের রক্ত দিয়ে তৈরি জিনিস, কিন্তু এটা এবার বন্ধ হোক। তখন আমরা ওই কলেজ স্ট্রিটে এখনো আছে কথা শিল্প বলে দোকান, ওই দোকানের অন্য মালিক ছিলেন তখন মন্টুদা, উনি খুব প্রোগ্রেসিভ লোক ছিলেন। উনি আমাদের বলতেন এখান থেকেই বার কর তোরা, ওইটাই আমাদের আড্ডাখানা ছিল। উনি প্রস্তাব দিলেন যে তোরা এরকম না করে এক একটা বিশেষ সংখ্যা বার কর। তখন আমাদের বহুদিনের একটা ইচ্ছে ছিল, সুপ্ত বাসনা, যে সুকুমার রায় নিয়ে কিছু একটা করবো। আচ্ছা। ডিফিকাল্ট, কারণ কিন্তু শেষ অব্দি করলাম আমরা। সেইটাতে আমাদের একটা খুবই মানে ইমপ্যাক্ট প্রতিষ্ঠা বিরাট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা খুবই। সেটা এখনো, ওটা তো পরে বই হয়ে বেরিয়েছে, কারিগর থেকে বেরিয়েছে। ওটা খুব প্রচন্ড, সত্যজিৎ রায় নিজে বা একটা অন্য মহলে, হ্যাঁ। শঙ্খ ঘোষ এসব, এদের সঙ্গে তো আমাদের বিশেষ যোগাযোগ ছিল না, আমরা আমাদের মতো লিখতাম। হুম। তখন কিন্তু এই বড় সাংস্কৃতিক মহলে হ্যাঁ। আমাদের একটা প্রতিষ্ঠা হলো, আচ্ছা যে প্রস্তুতি পর্ব পত্রিকা এইরকম সিরিয়াস বিষয় নিয়ে কাজ করার ক্ষমতা রাখে। হুম সেটা আমাদের কাছে খুব শ্লাঘার ব্যাপার। হুম তারপরে একটা প্রেমচাঁদ নিয়ে বার করেছিলাম, সেটাও অতটা ওরম হয়নি, 2-4 জন লোক অ্যাপ্রিসিয়েট করেছিল। কিন্তু তারপরেই মনে হলো যেটা বলছিলাম, এবার একটা বিজ্ঞান পত্রিকা বার করা দরকার, এভাবে হবে না। তখন ওই অন্বেষা পত্রিকা বেরোলো, একজন আমাদের ফাইন্যান্স করলেন, ওই মন্টুদার কথা শিল্প থেকেই বেরোতো। সেটা খুব ভালো খবর ছিল, আচ্ছা। একদম প্রতি মাসের মানে প্রথম সপ্তাহে বেরোতো, খুব ভালো চলতো। তো তাতেই এই যে সিদ্ধার্থ ঘোষ, যে মারা গেছে, আমার খুব অন্তরঙ্গ বন্ধু ছিল, অসম্ভব ট্যালেন্টেড লোক। তো ওই একদিন বললো, আশিস এই পত্রিকায় তুমি জেডি বার্নালের বইটা ধারাবাহিকভাবে অনুবাদ করো, মাসিক পত্রিকা। সেটা আমি তখন নিলাম চ্যালেঞ্জটা। তো নিয়ে, যদিও ওরা সবাই বলেছিল সাহায্য করবে, কেউ করেনি, এই আমার একলা কাঁধে চাপলো। আমি বলেছিলাম এটা আমি পারি কখনো, আমার কতটুকু পড়াশুনো, তুমি করো না, সবাই আছে। তো একরকম তার মধ্যে একটা ভেতরে ডুবে গেলে হ্যাঁ হ্যাঁ নানান বই টই এনসাইক্লোপিডিয়া দেখে আস্তে আস্তে ব্যাপারগুলো জট ছাড়াতে ছাড়াতে দেখলাম একরকম দাঁড়িয়ে গেল। ওই 90 নাগাদ আমার মনে আছে, আমার চোখের ডিট্যাচমেন্ট হলো, অপারেশন, 1.5 মাস একদম বাড়িতে শুয়ে পড়া টড়া বারণ, একদম ডান চোখ অন্ধ হয়ে গেছিল। তো তারপর যখন চোখটা আবার একটু একটু পড়তে পারছি, ডাক্তার বললো এখন আবার কাজ করতে পারেন, তখন ওই বার্নালের বইটা, ওই যিনি আমাদের ফাইন্যান্স করেছিলেন ধীরেন রায়, উনি বললেন আমি বার করবো তোমার বইটা, এই এডিশনটা নয়, সেটা অন্য একটা edition। আচ্ছা 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 সেটা 2 খণ্ডে বেরিয়েছিল। আমাদের ওই প্রথম যে এডিশন বেরিয়েছিল তাতে আমরা ছবি দিতে পারিনি, আচ্ছা টাকা পয়সা ছিল না বলে, ঠিক, তাতে 2-1টা নোটসও আমরা বাদ দিয়েছিলাম। তো এইটা যখন বেরোলো, তো তখন আমার মনে হলো যে এটা যদি কোনো বড় পাবলিশিং হাউস থেকে করে, তাহলে আমি ছবিগুলো দিতে পারি, এবং যথাযথভাবে এরকম এত বিখ্যাত বই পৃথিবীর সব ভাষায় অনুবাদ হয়েছে, সেটা আমি করছি। এটা যদি, তখন আমি সরাসরি আনন্দ পাবলিশার্সে যাই, যে আমি এরকম একটা কাজ করেছি, এটার একটা ছোট এডিশন আগে বেরিয়েছিল, এটা কিন্তু পূর্ণাঙ্গ এডিশন, আপনারা কি ছাপবেন? ওরা যেরকম অফিসিয়ালি বলেন, ঠিক আছে আপনি রেখে যান, 2 মাস পরে জানাবো ইত্যাদি। তার 3 দিন পরে আমার কাছে ফোন এলো যে আপনি অবিলম্বে আনন্দ পাবলিশার্সে দেখা করুন। আমি দেখা করতে, ওরা বললেন যে এটা খুব লজ্জিত, এটা যে এত বিখ্যাত বই এটা আমরা জানতাম না, এটা আমরা অবিলম্বে ছাপবো।
এখনই আপনি এটা দিন। এটা খানিকটা অর্থনৈতিক ব্যাপার ছিল, ঠিক। কারণ আমি তো তখন থেকে ভাবছি চাকরিটা এবার ছাড়বো। আচ্ছা। তো এর থেকে এখনো রয়্যালটি পাই আমি এখন, আচ্ছা। আজকে 20 বছর হয়ে গেছে। এবং ওরা নিজেরা, এটা আমার কাছে খুব স্যাটিসফ্যাকশনের জায়গা, ওরা বলেন দেখুন এই বইয়ের এখন কত দাম জানেন? যখন বেরিয়েছিল বইটা 500 না 600 টাকা দাম ছিল সেই সময়, এখন 1200 টাকা এখনো বিক্রি হয়। আমি রয়্যালটি পাই তো বুঝতে পারি, তার মানে বইটার একটা মানে কিছু একটা মানে লোকের চাহিদা পূরণ করতে পারছে। ঠিক। তো কারণ ওরা বলেছিলেন যে দেখুন বাংলায় বিজ্ঞানের ইতিহাস নিয়ে সমরেন্দ্রনাথ সেনের বইটা খুব বিখ্যাত, কিন্তু প্রথমত সেটা সাধু ভাষায় লেখা, আর দ্বিতীয়ত সেটা রেনেসাঁস পিরিয়ডের পরে আর আসেননি। আধুনিক বিজ্ঞান নিয়ে এটা ছাড়া ইতিহাসের কোনো বই নেই। এটা এখন কোনো জায়গায় পড়ানো হয়, অনেক ইউনিভার্সিটিতে এখন বিজ্ঞানের ইতিহাস পড়ানো হচ্ছে, সেখানে তারা এটা কাজে লাগে, যেমন কল্যাণীতে পড়ানো হয়। তো সেইটা আমার একটা খুব স্যাটিসফ্যাকশনের জায়গা যে আমি অন্বেষা পত্রিকায় কোন সালে বেরিয়েছিল, তার মানে এই এডিশনটা 2005-এ, 8-9টা এডিশন বেরিয়ে গেছে এই 20 বছরে। হ্যাঁ, মানে এটা আমার একটা জীবনের সাফল্যের জায়গা বলতে পারেন, নইলে আমার কোনোই একাডেমিক কোয়ালিফিকেশন নেই। তারপরে এই বইটা লিখতে গিয়ে নিশ্চয়ই আপনি অনেক অনেক বেশি নিজেকে সমৃদ্ধ করতে পেরেছেন, কারণ এই বইটাতে তো মানে শুধু বিজ্ঞান নয়, বিজ্ঞানেরও ধরুন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এসব তো আছেই, বিবর্তন দর্শনের মধ্যে চলে যাচ্ছে, সোশ্যাল সায়েন্স আসছে, ইকোনমিক্স আসছে। এই প্রত্যেকটা জিনিস আমাকে আমার ওই আমি যাকে একমাত্র গুরুদেব বলি, গৌরীপ্রসাদ ঘোষ, যার সঙ্গে আমি ওই ডিকশনারিটা বার করেছিলাম, উনি একজন মানে ইংরেজি সাহিত্যের লোক, কিন্তু উনি জানতেন না হেন বিষয় নেই। তো উনি আমাকে দিয়ে কলম্বিয়া নিউ এনসাইক্লোপিডিয়া বলে একটা কিনিয়েছিলেন, এটা বাড়িতে রাখো তুমি, এটা রেগুলার স্টাডি করবে। আমি ওই যখনই কোনো একটা কিছুতে আটকে যেতাম, আমি লেখা বন্ধ করে দিয়ে ওই এনসাইক্লোপিডিয়া দেখে ব্যাপারটা একটু বোঝবার চেষ্টা করলাম, করে সেটা আমার মতো করে বাংলা করলাম, দিন সাথে অপেক্ষা করলাম, দু একজনের সঙ্গে যারা বিজ্ঞান জানে যেটাকে আমি ঠিক বুঝছি, হ্যাঁ, তখন আমি আবার লিখলাম। বা ফিলোসফি নিয়ে, ফিলোসফির এই টার্মটা, এই বইটা লিখতে আপনার কতদিন সময় লেগেছিল? এটা একটা এক চোটে করতে পারিনি, বললাম না চোখের অপারেশন, চাকরি এসব করে খানিকটা করেছি, গ্যাপ পড়েছে, সব মিলিয়ে ধরলে বছর 15 বছর ধরে আপনি বইটা লিখেছেন। গ্যাপ পড়েছে, হ্যাঁ, স্টিল মানে মানে শেষ হচ্ছে মানে ফিনিশ চেহারায় আসছে 15 বছর। মানে এর মাঝখানেও তো আপনি অনেক কিছু বই লিখেছেন, এর মাঝখানে তো ডিকশনারি করেছেন। এছাড়া মানে আর আপনার বইয়ের মধ্যে মানে এটা তো একটা বললেন যেটা আপনার ব্যাপক সাড়া পেয়েছেন এবং যেটা আজও মানে মানুষ আকর্ষণ রয়েছে আর কি। এটা আর এ বাদে অন্য বই মধ্যে তখন ওই যে বললাম হোয়াইট ফ্যাং এর অনুবাদ দিয়েছে, সেটাও ওই আর কি অল্প কিছু। ওটা কি আপনার প্রথম দিককার লেখা? একদম, ওইটা আমার একেবারে প্রথম দিক, ওটা আমার ছোটবেলাকার প্রিয় বই। আচ্ছা, বড় হয়ে আমি ওইটাই অনুবাদ করেছিলাম, এটা কুকুরকে নিয়ে। এবং এটাই বললাম না, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো লোক, উনি ওটা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। যেটা বলি আমার এই মাথায় ঢুকে আছে যে বিজ্ঞান ব্যাপারটাকে সংস্কৃতির সঙ্গে মেলাতে হবে। যেহেতু আমি রবীন্দ্রনাথ পড়েছি, আমি একটু ইংরেজি সাহিত্য গৌরীদার কাছে পড়েছি, তো আমি তো ইংরেজিতে লিখতাম। তো এইগুলো মিলিয়ে আমার মনে হচ্ছে যে তাহলে বিজ্ঞানের সঙ্গে এই যে কালচার, এর একটা তো বিচ্ছেদ ঘটে গেছে। আমরা সাধারণভাবে বলি যারা বিজ্ঞান পড়ে তারা সাহিত্য বোঝে না, যারা সাহিত্য পড়ে তারা বিজ্ঞান বোঝে না, এরকম তো হওয়ার কথা নয়। এরা অনেক লোক আছে যারা দুটোতেই, রবীন্দ্রনাথ বিশ্ব পরিচয় লিখেছেন 77 বছর বয়সে, কি করে সম্ভব? সেটা নিয়েও তো অনেক কথা আছে, কথা তো আছেই, কিন্তু একটা অ্যাটেম্পটা করেছিলেন। বিজ্ঞানের লেখা অত বড় কবি, সে বিজ্ঞানের বড় জানে না, কিন্তু সে আধুনিক বিজ্ঞান নিয়ে লিখছে। তো সেইটা নিয়ে তখন মনে হলো ওই সিপি স্নোর একটা বিখ্যাত বই আছে, দ্য টু কালচার্স বলে, 59-এ বেরিয়েছিল, আজও সেটা নিয়ে আলোচনা হয়। তাতে উনি ইংল্যান্ডের এটা নিয়ে বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যেন একটা বিভাগ হয়ে গেছে, একদিকে হিউম্যানিটিস যারা সাহিত্য, দর্শন, ইতিহাস এইসব নিয়ে কাজ করে, আরেকদিকে যেন বিজ্ঞান, পরস্পরের মধ্যে মুখ দেখা দিকে নেই, পরস্পরের মধ্যে কোনো কমিউনিকেশন নেই। উনি নিজে সায়েন্টিস্ট ছিলেন, একই সঙ্গে ঔপন্যাসিক ছিলেন, উনি দুটো দিক নিয়েই দেখিয়েছিলেন। এইটা আমাকে খুব ইমপ্রেস করলো। আমি তখন এইটা নিয়ে একটু পড়তে, তখন ব্রিটিশ কাউন্সিলে খুব যেতাম, সেইখানে আমি এই টু কালচার সম্বন্ধে প্রচুর মেটেরিয়াল পেলাম সারা পৃথিবীতে। করতে গিয়ে আমি জানলাম এই নিয়ে কত গবেষণা হয়েছে, কত কি, এবং এই যে টু কালচার্স, মানে যারা বিজ্ঞান পড়ে তারা হিউম্যানিটিস পড়ে না, বোঝে না। ফ্রান্সে, জার্মানিতে, এমনকি জাপানে এগুলো নেই, তারাও বিজ্ঞানে উন্নত, তাদের মধ্যে কিন্তু এই বিজ্ঞান ভার্সেস সাহিত্য, এই বিচ্ছেদটা নেই, যে বিজ্ঞান জানে সে ফিলোসফি জানে না, এরকম নয়। শিক্ষা ব্যবস্থাটা এইরকম। এইটা আমাকে খুব অ্যাপিল করলো। আমি এই নিয়ে একটা এইটুকু ছোট্ট বই লিখলাম, সংস্কৃতির দ্বিখণ্ডন। ওই দুটো সংস্কৃতি ভাগ হয়ে গেছে, যে বইটা এখন বেশ ছেলে মানুষই মনে হয়, কিন্তু খুব
মানে নতুনত্ব ছিল। এই কথাটা রামকৃষ্ণদার মতো লোক পর্যন্ত বলেছিল যে এই বইটা ঠিক করে লিখলে এই বইটা কাজে লাগবে। সেটা বোধহয় ওই রকম 90-92 এরকম সালে বোধহয় বেরোয়। তখনও চাকরি ছাড়িনি, ছাড়বো করছি, তৈরি হচ্ছে। মিডল ক্লাস লোক, কোনো সম্পত্তির বালাই নেই, চাকরি ছাড়লে খাবো কি? তো তারপর ওই বইটাকেই ধরে ইতিমধ্যে বার্নাল বেরিয়েছে, আমার একটু নাম হয়েছে। আনন্দবাজারে নিখিল সরকার আমাকে নিয়ে খুব লিখলেন, বাহাদুর যুবক। যুবক বলাতে আমার মহা আনন্দ। যুবক কিরে, তখন আমি 40-45 পেরিয়ে গেছি। তখন আমার মনে হলো, নিখিল সরকার বললেন আপনার এই বইটা সংস্কৃতির দ্বিখণ্ডন, খুব নতুন বিষয়, খুব চমৎকার জিনিস, কেউ এভাবে লেখেনি, কিন্তু পড়ে কেউ বুঝবে না। জানেন তো, এত সংক্ষেপে লিখেছেন, তুমি বলতেন ষাটে লিখেছেন, এত ষাটে লিখলে কেউ বুঝবে না। তো সেইটা আমি দেখলাম যে তাই তো। তখন আমি এটাকে এক্সপ্যান্ড করে, এই যে অন্য কোনো সাধনার ফল, যে বইটা আপনারা জানেন, ওই বইটা আমাকে মানে কোন সালে প্রথম বেরোলো? ওটা 95 কি 6। আচ্ছা, হ্যাঁ, ওই সংস্কৃতির দ্বিখণ্ডনটাকেই এক্সপ্যান্ড করে ওইটা পাবলভ ইনস্টিটিউট থেকে বেরোলো। ওইটা কিন্তু আমি দেখলাম যে আমি কিছু একটা হিট করতে পেরেছি। এই থিমটা বেশ নতুন থিম, কেউ এইভাবে দেখেনি আগে। তো যাই হোক, তো মোট কথা সেটা কথা নয়, এই থিমটা এইটা করে আমার একটু পরিচিতি হলো যে আমি একটা নতুন কথা বলতে পারি এবং সেটাকে এস্টাবলিশ করতে পারি তথ্য দিয়ে এবং যুক্তি দিয়ে। এবং অনেকেই বললো উনি বাংলা গদ্যটা ভালো লেখেন। এইটা একটা আমার স্যাটিসফ্যাকশনের জায়গা ছিল। তারপর সব থেকে হলো যেটা, আমি এই সবই কিন্তু ওই মোটামুটি একটু নকশাল ঘেঁষা বা একটু বাম সিপিএম মহল এদের মধ্যে সীমাবদ্ধ। তার বাইরে একটু আমার এটা ছড়ালো যখন ওই অনির্বাণ চট্টোপাধ্যায় আনন্দবাজারে যে ছিল, আচ্ছা, ও কিন্তু বেশ র্যাডিক্যাল মনের লোক। তো ও আমার এই অন্য কোনো সাধনার ফল বইটা দেশের বই সংখ্যায় রিভিউ করলো। আচ্ছা, হ্যাঁ, এবং বেশ বিস্তারিত রিভিউ। ওইটা হওয়ার পর আমি দেখলাম যে বেশ বহু লোক, যারা আগে শুধু বাম বা অতি বাম ছিল, তার বাইরেও প্রচুর লোকের মধ্যে পৌঁছালো। ওটা বোধ হয় ওই রকম, আমার মনে হয় 97-98 হবে। এখন ছাপা নিয়ে সেদিন কদিন আগে দেশে গিয়েছিলাম, আমার ভালোই লাগলো। জিজ্ঞাসা করলো যে আপনার বই তো চেয়ে নেবে, ফিরে যাচ্ছে, তো ছাপা নেই। তো এখনো এডিশন হচ্ছে, 4টে না 5টা বোধ হয় হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা এডিশনে কিছু না কিছু এডিশন হয়েছে। এখনো ওটা বেশ চাহিদা রয়েছে, ভালো রকম চাহিদা রয়েছে। এইগুলো তো আপনি লিখছেন, লিখতে লিখতে এরপরে আমরা আপনার কথা প্রথম কিন্তু আমরা জানতে পারি আপনার কথা ফার্স্ট যে বইটা, সেটা হচ্ছে অক্ষয় কুমার দত্তকে নিয়ে লেখা। সেটা তো আরো অনেক পরে। ওইখান থেকেই তো আমি বলছি, এই যে আমার মাথায় ঢুকছে, যখন আমি অন্য কোনো সাধনার ফল লিখছি, তখন আমি এই চর্চাটা ব্যাপকভাবে শুরু করেছি। আমাদের এখানে বাংলা সংস্কৃতিতে এই বিজ্ঞান বা বৈজ্ঞানিক মনোভাব, এইটা সঙ্গে এখানকার সংস্কৃতিমান লোকেদের সংস্কৃতির যে ঐতিহ্য, সম্পর্কটা কি, সেইটা করতে গিয়ে আমি আবিষ্কারের মতো করে দেখলাম যে প্রথমত বিদ্যাসাগর নিজে খুব বিজ্ঞান মনস্ক ছিলেন। অক্ষয় দত্তর কথা আমি তখনও ভালো করে জানি না, খুচরো জানতাম। সেই সময় রামকৃষ্ণদার এই প্রবন্ধটা বেরোলো, 12 পাতার প্রবন্ধ। এই অক্ষয় দত্তর ব্যাপারটা খুব মাথায় ঢুকলো। তার আগে বিদ্যাসাগরটা অন্য কোনো সাধনার ফলে অলরেডি বিদ্যাসাগর নিয়ে অনেকটা দিয়েছিলাম। প্রথম সংস্করণে অক্ষয় দত্ত নিয়ে খুব বিশেষ কিছু ছিল না। তখন আমি অন্য কোনো সাধনার ফলের পরের একটা এডিশনে, বাই দ্যাট টাইম আমি অক্ষয় দত্ত সম্বন্ধে খানিকটা জানতে পেরেছি। তার মধ্যেও খানিকটা বিদ্যাসাগর অক্ষয় দত্ত সম্পর্ক বা অক্ষয় দত্তর ভূমিকা কি, মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কি, এইগুলো নিয়ে বেশ কিছু করলাম। এরকম করতে করতে অক্ষয় দত্ত নিয়ে আমার চর্চাটা চলছে। ইন দ্য মিন টাইম বলি যে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, কারণ আমি ডিকশনারিটা বেরিয়েছে। ডিকশনারিটা বেরোনোর ফলে ওই আমরা সবাই মিলে 5 লাখ টাকা পেয়েছিলাম পুরস্কার। সেটাও একটা ইতিহাস। গৌরীপ্রসাদ ঘোষ পুরস্কারটা শুধু ওকেই দেওয়া হয়েছিল প্রথমে, তিনি সরাসরি ডিনাই করেন, কাজটা আমি করিনি, 5 জন করেছে। তখন ওরা বললো তাহলে স্যার একটা কাজ করি, পুরস্কারটা আপনাকে দিই আর টাকাটা ভাগ করে দিচ্ছি। উনি বললেন ওসব কথা শুনতে চাই না, অফিসিয়ালি ঘোষণা করতে হবে যে 5 জনই পুরস্কার পাচ্ছে। তাই হয়েছিল, এটা ওদের ইতিহাসে কখনো হয়নি। যাই হোক, তার থেকে ভাগে 1 লাখ টাকা পেলাম। তখন 1 লাখ টাকা নেওয়া বন্ধ নয়। তখন থেকে আমার মাথায় আসছে এইবার আমি চাকরিটা ছাড়তে পারি। তারপর তো দিলাম ছেড়ে। আচ্ছা, একটা কথা এখানে একটু নিয়ে ইন্টার করে জেনে নিই, ততদিনে কি আপনি LMB কে ততদিনে কি আপনি এমআর হিসাবেই ছিলেন নাকি আপনি পদোন্নতি নিয়েছিলেন? নেননি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বহুবার আমাকে মানে ম্যানেজাররা এত পছন্দ করতো, আমাকে একবার এসে ঘোষদা বলতাম যে শোনো, এবার আমি তোমার নামে বেনামিতে অ্যাপ্লাই করবো এর জন্য, প্রমোশনের জন্য। আপনি পারবেন না, আমি সিক হয়ে যাবো ইন্টারভিউ দিন, আমি যাবো না। কেন তোমার এটা, আমি কেন এটা বুঝতে পারেন না, তারা তো জানেই।
আমাকে ইনফ্যাক্ট কোম্পানিতে অনেকে সমর্থনও করতো যে করো না, মোটামুটি কাজটা সেরে দিয়ে। আপনি তো বোঝেন আমার ঝোঁকটা কোন দিকে। এই চাকরি আমি ফার্স্ট চান্সে, তখন কি আপনি কলকাতাতেই পোস্টিং? কলকাতাতেই। আমাকে শুধু 5 বছরের জন্য ওই বনগা, বসিরহাট এগুলো, সেগুলো আমি মোটের ওপর কলকাতা থেকেই করতেন? করতাম। আচ্ছা, যদিও অফিসিয়ালি হেডকোয়ার্টার ছিল বারাসাত। আচ্ছা, তো তাতে একদিকে লাভই হয়েছিল, ওই অঞ্চলটা আমার তো কোনো অভিজ্ঞতাই ছিল না, ঠিক, একেবারে ক্যালকেশিয়ান। ঠিক। তো তখন এইসব গ্রামাঞ্চল একটু ঘুরতাম, অনেক কোয়াক ডাক্তার গ্রামের ভেতরে বসতো, এই অভিজ্ঞতাগুলো হতো। ঠিক। যাক, এই পার্টটা তো হলো। এবার আপনি হ্যাঁ যা বলছিলেন সেটা বলুন। না, সেটা বলছি যে চাকরি ছেড়ে দিয়ে তখন ভাবছি যে একটু টাকা পয়সার তো দরকার, অবশ্যই। ব্যবস্থা দেখতে হয়। যে তখন একটা হলো এইটা মাথায় এলো, এটা যদি আনন্দ পাবলিশার্স কে দিই। আমার এক বন্ধুই বললো ব্যাংকে, ওই অনুপম মজুমদার যার কথা বললাম, ও ব্যাংকের ম্যানেজার ছিল, ও বললো যে তুমি এইটা করো, এটা যদি ক্লিক করে যায়। হ্যাঁ, সেটা ঠিক। তারপর তো বললাম, ওটা চাপলো। আর ইন দ্য মিন টাইম এই অক্ষয় দত্ত আমার মাথায় ঢুকে গেছে। তার কারণ যত এটা জানছি, এই যে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, এই বইটা যেদিন কিনে নিয়ে এলাম, আমার আজও মনে আছে। সেই কিনে নিয়ে এসে এত উত্তেজিত আমি, রাত্রিরে আমার ঘুম হচ্ছে না। তাহলে এইসব জিনিস লোকটা 1880s লিখেছে। আজকে তো এইগুলোই আমরা চাইছি। আমরা যে আক্রমণ করতে চাইছি, যে এই যে গ্রামসির একটা কথা আছে না, যে হেজিমনি, কালচারাল হেজিমনি, যে রুলিং ক্লাস শুধু যে তার পুলিশ আর তা তো না, সংস্কৃতির হেজিমনিটাকে, এই যে সর্বাধিপত্য, এটাকে যদি ভাঙতে হয়, আমাদেরও সেই আর্মি তৈরি করতে হবে। এই যে আজকে বিজেপি, RSS এই হিন্দুত্ব নিয়ে যেগুলো বলছে, এর যদি আমাদের এটাকে আক্রমণ করতে হয়, আমাদের কিন্তু সেই লেভেলে গিয়ে তাদের বলতে হবে ওরা খুব খারাপ, এটা বললে হবে না। ওরা কেন ভুল, কেন খারাপ, সেটা আমাদের দেখিয়ে দিতে হবে। আমার মনে হলো অক্ষয় দত্ত তো একটা বিরাট হাতিয়ার, তাহলে এইটা মাথায় ঢুকলো। মানে আমার যে রাজনৈতিক চেতনার সঙ্গে এটা জড়িয়ে মিলেও গেল, কাজেই এইটা তখন আমার মানে মেন স্টে হয়ে গেল। তারপর তো অক্ষয় দত্তর বইটা বেরোলো। এই আর আরেকটা যেটা হলো, যে অক্ষয় দত্তকে নিয়ে কাজ করতে গিয়ে বিদ্যাসাগরকেও একটু নতুন ভাবে আমি দেখতে পেলাম, যে এত বন্ধু, আবার দুজনে ঠিক এক নন, দুজনের মধ্যে তফাৎও আছে। তো সেইটা একটু স্টাডি করতে গিয়ে বিদ্যাসাগরকেও একটু ভালো করে যারা বুঝতে পারলাম। বিদ্যাসাগরের চিঠিগুলো, ইংরেজি চিঠিগুলো আরো ভালো করে পড়ে, এই যে নকশাল আমলে আমরাও খানিকটা প্রভাবিত হয়েছিলাম। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, যুক্তিটা কি ছিল না, এই যে সিপাহী বিদ্রোহের সময় উনি সংস্কৃত কলেজকে ক্যাম্প হিসেবে ব্যবহার করতে, সেটা তো ঠিক নয়, ঠিক নয়, ভুল তথ্য দেওয়া হয়েছিল। সেইটাই তো বলছি। আমি তাই মানে আফসোস করেছিলাম যে কি লোককে আমরা কি বলেছি। বিদ্যাসাগরের ওই পদত্যাগ পত্রের চিঠিতে পরিষ্কার লেখা রয়েছে, মাই হার্ট ইজ নট উইথ মাই জব। কত বড় কথা, কতজন লিখতে পারে তার পদত্যাগ পত্রে। তো সেই তোমার তো কিছু করারও ছিল না, এটা তো আলটিমেটলি বিলংস টু দেম। শুধু তাই নয়, ওরা বলেছে আপনাকে বউবাজারে একটা ঘর দিয়েছে, আপনি ওইখানে গিয়ে, উনি বলছেন এত সোজা, এখান থেকে নিয়ে কয়েকটা বেঞ্চি পেতে দিলে আমি এখানকে নিয়ে ছাত্রদের ওখানে পড়াবো, ইয়ার কি নাকি, এরকম হয়? কাজে উনি এই প্রতিবাদটা করেছিলেন। প্রতিবাদের ধরনটা তো বুঝতে হবে। সবাই তো রাস্তায় নেমে ধন্যবাদ বলবে, ঠিক কথা। রেডিও থেকে ডাকলো, ওই ভবেশ দাস ডেকে নিয়ে, রেডিওতে বেশ কয়েকটা বলেছিলাম, সেগুলো খুব সাড়া জাগিয়েছিল। যখন মেটেরিয়াল খানিকটা জমেছে, তখন এই সমর বাগচি উনি আমাকে বললেন যে এটা একটা বই টই করুন। আচ্ছা, আমি এখন যে বই করার মতো কি ব্যাপারটা হয়েছে, তো উনি খুব উৎসাহ দিচ্ছেন। আমি ভাবলাম আচ্ছা, নিজে এবার সাজাই, বিভিন্ন করতে দেখলাম অনেকগুলো ফাঁক আছে, করে একরকম করে দাঁড়ালো। তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা ইনকমপ্লিট, কিন্তু একেবারে কমপ্লিট হবে তবেই পেলেও এসে সারা জীবন কেটে যাবে। তখন ওই বইটা নিয়ে আমি এটা দেশের কাছেই গিয়েছি। আচ্ছা, দেশের ওরা দেখে তো বললো হ্যাঁ, কিন্তু ওরা বার করতে অনেক দেরি করেছিল। আচ্ছা, দেরি করেছে, তারপর বললো যে হ্যাঁ বার করছি। তো ওটা বেরোবার পর প্রথমটা বিশেষ কোনো সাড়া জাগায়নি, কিছুদিন পর কিন্তু ওটা আস্তে আস্তে ছড়িয়েছে। তখন মনে হলো যে অক্ষয় দত্তের চর্চা কিন্তু থামেনি না। আর এদিকে এই যে বিজ্ঞানের ইতিহাস নিয়ে আমার চর্চাটা ক্রমশ খুব সিরিয়াস জায়গায় চলেছে। আমাকে বিভিন্ন জায়গায় NCSM থেকে পড়াতে বলছে, এশিয়াটিক সোসাইটিতে ক্লাস হলো, আচ্ছা, আমাকে শিক্ষক হিসেবে নিয়োগ করলো এই বার্নালের বইটা বেরোবার পর। আচ্ছা, কারণ বার্নালের বই একা হাতে একজন অনুবাদ করছে, এরকম পৃথিবীতে হয়নি কিন্তু। আচ্ছা, এটা রাশিয়াতে রুশ ভাষায় যখন অনুবাদ হয়, 5 জন মিলে অনুবাদ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য এটা আমাদের কাছে। হ্যাঁ, এবং সেই রাশিয়ান অনুবাদ প্রকাশ উপলক্ষে সেখানে সেমিনার হয়েছিল মস্কো ইউনিভার্সিটিতে। সেটা আমি খানিকটা খেলাচ্ছলেই পারবো না করতে করতে আমার একটাই স্যাটিসফ্যাকশন, আমার তো এটা পড়ার কথা নয়, এটা এর জন্য যে পাণ্ডিত্য দরকার আমার তো নেই সেটা।
মানে আমার তো কোনো ডিগ্রি নেই, আমি তো সেটা তো হয়তো খানিকটা হয়েছে কি আপনার মানে চিন্তাটা মুক্ত ছিল, ওপেন মানে সেই রকম। না, আমার স্যাটিসফ্যাকশনের এইটাই জায়গা যে আজকে এত বছর কেটে গেছে, একজনও কিন্তু একটাও ভুল ধরেনি, একজনও বলেনি যে এই জায়গাটাতে এই ভুল, বরং উল্টোটা বলেছে। আর তারপর আরেকটা খুব বড় কথা ভুলে গেলাম, যেটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি। ওর ছেলে মার্টিন বার্নাল, তিনিও পৃথিবীর বিখ্যাত লোক, কিন্তু তিনি ইতিহাসের লোক। তিনি হচ্ছে মিশর বিশেষজ্ঞ, ইজিপ্টোলজিস্ট। আমি যখন এইটা বার করছি তখন মনে হলো আগেরটাতে তো কোনো পারমিশন নিইনি, এটা একটা এত বড় পাবলিশার থেকে বেরোচ্ছে, আনন্দ। ইনি যদি টেকনিক্যাল সমস্যা দেয়, যদি বলে তুমি উইদাউট পারমিশন বার করে, বার্নাল তো মারা গেছেন 71-এ, সেটা কথা নয়। কিন্তু তারপর খোঁজ নিয়ে নেটে জানতে পারলাম ছেলে মার্টিন বার্নাল বিখ্যাত লোক। তো তিনি তো মানে ঋষি তুল্য মানুষ, তাকে লিখতে বলে আমার এত আনন্দ হচ্ছে যে তুমি বাবার বইটা নিয়ে এত বছর ধরে লেগে আছো, তোমাকে ফুল রাইটস দিয়ে দিলাম, আমাকে পয়সা তো দূরের কথা, তুমি এটা নিয়ে যা খুশি করতে পারো। আমার কাছে রয়েছে সে চিঠি। তো সেটা হলো। তারপরে শুনি বইটা যখন প্রায় কমপ্লিট, বাংলাদেশের স্টেজে চলে এসছে, তখন এশিয়াটিক সোসাইটি থেকে আমাকেই বললো যে আপনার সঙ্গে তো মার্টিন বার্নালের খুব খাতির, আপনারা জানলেন কি করে? জানি, সবই খবর রাখি। তো মার্টিন বার্নাল কলকাতায় আসছেন এশিয়াটিক সোসাইটিতে আমন্ত্রিত বক্তা হিসেবে, তো আপনি রিসিভ করবেন এয়ারপোর্টে। বেশ আমার ঘাড়ে চাপিয়ে দেয়, আমার আনন্দই হলো। অবশ্যই বিরাট সম্মান। তারপর উনি লেকচার দিলেন। তারপর আমি ওকে বললাম যে আমার এই বইটা, আপনার বাবার বইটা রেডি হয়ে গেছে, আপনি যদি উদ্বোধন করেন। আচ্ছা, এশিয়াটিক সোসাইটিকে বললাম যে ওর লেকচার হয়ে গেলে এটার জন্য একটু সময় দেবেন। পরের দিন সময় দিল। আনন্দ তখনও বানাই হয়নি, আনন্দ পাবলিশার্স না, তিনটে কপি বাঁধিয়ে দিল, বললে 2 কপি সাহেবকে দেবেন, একটা আপনি রেখে দেবেন। সেই কপিটা আমার হারিয়ে গেছে, বাঁধাইও ছিল না সেটা। সেটা না, এটাতে লিখে দেন উনি। একটা ওর নিজের বই আমার কাছে আছে, এত বড় করে লিখে দিলেন। এইটা নিয়ে আমি অবাক হয়ে গেলাম, ওর বাবার বই তো, আমাকে না আমার হাত বুলোচ্ছে, ইটস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, এরকম করে হাত বুলোচ্ছেন। আমার চোখে আমি ভুলবো না কোন দৃশ্যটা। তারপর আমি বললাম যে একটু আপনার বাবা নিয়ে বলবেন। আমি তো বিজ্ঞানের লোক নই, তা হোক, সেদিক সে চমৎকার। সেটা আমরা মানববনে তার একটা রিপোর্ট লিখেছিলাম। আচ্ছা, তারপর তো 2 দিন পর চলে। আপনি কি মনে করেন যে এটাই আপনার এখনকার পর্যন্ত যে কাজের মধ্যে সবচেয়ে কঠিনতম কাজ ছিল এটাই? এবং এটা মানুষের কাছেও পৌঁছেছে, এখনো পর্যন্ত এর বই বিক্রি হয় এবং আপনি রয়্যালটি পান, মানে এত দামি বই। হ্যাঁ নিশ্চয়ই, মানে মোটামুটি অনেক লোক আছে যারা আমাকে এর অনুবাদক বলেই চেনে। আচ্ছা, শিলানির পরিচয় কি না, বার্নালের অনুবাদক। ঠিক, যে পৃথিবীতে সব ভাষায় অনুবাদ হয়েছে, বাংলায় কি করেছে আশিস ল্যানি। ঠিক, এটা আমার একটা স্যাটিসফ্যাকশন। এরপরে আপনার যে শিফটটা হলো, শিফট বলবো না আমি, বলে না, তারপর শিফটটা হলো এরই দৌলতে। আমি মূলত সাহিত্য এইগুলো নিয়েই কাজ করতাম। রবীন্দ্রনাথ আমার প্রধান ক্ষেত্র ছিল। কিন্তু এইটার পরে সামহাউ যেহেতু ওই বিজ্ঞানের ইতিহাসের ব্যাপারে আমি খানিকটা পরিচিত হলাম, বহু জায়গায় আমাকে বলতে হলো, এশিয়াটিক সোসাইটিতে ক্লাস নিতে হলো, এনসিএসএম যে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল বিআইটিএম যেটা টেকনোলজি মিউজিয়াম, ওদের যে প্যারেন্ট বডি এনসিএসএম, ওরা ক্লাস চালু করলো। আচ্ছা, এবং সেখানে ক্লাসগুলো আমি নিতাম, হিস্ট্রি অফ সায়েন্সের। অনেকদিন, বেশ কয়েক বছর, 6-7 বছর টানা হয়েছে সেটা। তারপর সেটা বন্ধ হওয়ার পর এই সেদিন, এই মানে করোনার ঠিক আগে আমি অবাক হয়ে গেলাম। এই যে আইজার আছে না, IISER, যেটা লোকে IITর সঙ্গে তুলনা, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে অগ্রসর। আইজার মানে কলকাতা, যেটা কল্যাণীতে ক্যাম্পাস, ওরা বললো যে আমাদের একটা কম্পালসারি করে দিয়েছে এখন সায়েন্সের ছেলেদের, আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট লেভেলে তাদের একটা করে হিউম্যানিটিস পেপার নিতে হবে, এবং সেই পেপারে হিস্ট্রি অফ সায়েন্স ইনক্লুডেড হয়েছে। এটা আপনি নেবেন। আমি বলেন কি, আমি নিজেই BSc পাস, ওইসব বলবেন না, আপনার যা নাম্বার অফ পাবলিকেশনস তার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমাকে অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে। আমি এইসব আমাকে বলবেন না, আমি প্রফেসর নই। না না, আপনার অফিসিয়াল এটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট প্রফেসর। আমার তো হাসি পেল। 5 বছর ক্লাস নিয়েছি সেখানে, সেটাও আমার কাছে খুব মূল্যবান অভিজ্ঞতা। আপনার এইবারে বইমেলাতে তো মনে হয় রবীন্দ্রনাথের উপরেই বই প্রকাশ হয়েছে। বইটা মানে খুব বিদঘুটে নাম দিয়েছি যে রবীন্দ্রনাথের বাস্তবতা, তারপরে বিজ্ঞানে, দর্শনে, সঙ্গীতে। আমি এটা বলতে চাইছি, আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের যে কথোপকথনটা হয়েছিল, তার রিপোর্ট নিউ ইয়র্ক টাইমসে 1931 সালে বেরোয়। তার হেডিং ছিল দ্য নেচার অফ রিয়ালিটি, বাস্তবতার চরিত্র। এখানে বাস্তবতা বলতে ওইটা, ওদের দুজনের মধ্যে
দার্শনিক বিতর্ক হয়েছিল, একজন অন্যজনের স্ট্যান্ড মানতে পারেননি। হোয়াট ইজ রিয়ালিটি? রবীন্দ্রনাথ বলছেন বিজ্ঞান দিয়ে আপনি খানিক দূর অব্দি নিশ্চয়ই বলতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনি পারবেন না। রবীন্দ্রনাথ ভাববাদী লোক। আইনস্টাইন বলছেন যে তা নয়, বিজ্ঞান একদিন সবই বলতে পারবে। এই নিয়ে তর্ক অসামান্য। এটাও আপনার এই বইতে থাকছে না, এটা নিয়ে আগে আমি আমার যে অন্য বই আছে রবীন্দ্রনাথের, সেটা বলি। ওইটা লিখেছিলাম রবীন্দ্রনাথ মানুষের ধর্ম, মানুষের বিজ্ঞান। আচ্ছা, তাতে এই প্রসঙ্গগুলো আছে। আচ্ছা, সেটারই আরো এক্সটেনশন আমি করেছি, এবং তার মধ্যে সঙ্গীত নিয়ে অসামান্য আলোচনা আছে। এই বইটাতেই তো আপনার যেটা বেরোচ্ছে, বেরিয়ে গেছে হয়তো, আমি এখনো হাতে পাইনি। আচ্ছা, সেটাতে আর দ্বিতীয় বইটা কোনটা? আরেকটা যে বই বেরোচ্ছে বইমেলায়, হ্যাঁ সেটা বলছি। সেটা একটু দুষ্টুমির বই বলতে পারেন। আমার এই রবীন্দ্রনাথের পেছনে লাগার অভ্যেস চিরকাল, ওই জালিয়ানওয়ালাবাগ নিয়ে যেরকম করেছিলাম, ওই অভ্যেসটা আমার একটু রয়ে গেছে। আমি বললাম যে রবীন্দ্রনাথ জীবনে বহু অনৈতিক কাজ করেছেন, এবং সেটা উনি সচেতন, এমন নয় যে ভুলে করেছেন। এরকম অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি। আচ্ছা, আমার এটা কেবল মনে হয়, মানে এটা আমি মার্কসিস্ট জায়গা থেকে ধরছি, যে এই অন্যায় কাজগুলো রবীন্দ্রনাথ উনি যে শ্রেণীতে বিলং করছেন, সেই শ্রেণীতে থেকে ওর করা অবধারিত ছিল। অন্যরা অনেক বেশি করেছেন, তুলনামূলকভাবে কম করেছেন। কিন্তু যেহেতু উনি একটা শ্রেষ্ঠতম মাপের জিনিয়াস, এইগুলো ওর নিজের মনকে কিভাবে আহত করেছিল, এবং তার রিয়াকশনটা ওর সৃষ্টিশীল সাহিত্যে কিভাবে এসছে, ওর কবিতায়, ওর গানে, বিশেষ করে গানে। তো সেইটা দেখতে গিয়ে আমি প্র্যাকটিক্যালি কিছু জিনিস আবিষ্কার করলাম। রবীন্দ্রনাথের যেসব গান আমরা নিতান্ত পূজার গান হিসেবে দেখি, যেমন বললাম একটু আগে, চরণ ধরিতে দিও গো আমারে, এর যে পরিপ্রেক্ষিতে এটা লেখা, রবীন্দ্রনাথ, আমি তার ডিটেলটা দিয়েছি আমার বইতে। রবীন্দ্রনাথ ঠিক তার আগে প্রচন্ড ডিপ্রেশনে ভুগেছেন। রবীন্দ্রনাথ সাইকোলজিক্যাল ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন, এবং তিনি সুইসাইডের কথা ভেবেছিলেন। তিনি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতেন, এবং সেগুলো নিজে তিনি বলছেন। এমনকি নিজের পুত্র বধূর সঙ্গে তিনি নিজে লিখছেন তার ছেলেকে, যে তুই বৌমাকে বলিস সেদিন আমি যে আচরণ করেছি সে আমি নই। মানে এইরকম সাইকোলজিক্যাল একটা সাংঘাতিক টানা পড়েন, দোটানার মধ্যে রবীন্দ্রনাথ আছেন। আমি এই সময়কার চিঠিপত্র, এই সময়কার গান বাজনা, এই সময়কার কবিতা নিয়ে এই জায়গাটা দেখিয়েছি, যে এটা তার গানে, এটা তার চিঠিপত্রে প্রবলভাবে প্রকাশ পেয়েছে, প্রবলভাবে। কিন্তু আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখিনি। সেটা নিয়ে আপনার এই বইটার নাম কি? বইটার নাম ওই যে রবীন্দ্রনাথের বাস্তবতা। রবীন্দ্রনাথের বাস্তবতা, বাস্তবতা কথাটা ওই অর্থে। আর সঙ্গীতে, এইটা তার সঙ্গীতে আমি একদম দেখেছি গান ধরে ধরে, 4টে গান বিশেষ করে আমার এটা প্রথম মাথায় আসে। ধরুন সবাই জানে এই গান, ওই কে রয় ভুলে তোমার মোহন রূপে, এটা শরতের গান। এর লাইনগুলো ভেবে দেখেছেন? এত জানি নাকি মরণ নাচে, জানি নাকি মরণ নাচে ওই চরণমূলে, যাকে তিনি সুন্দর বলছেন, মোহন রূপে মুগ্ধ হচ্ছেন, তার চরণমূলে মরণ নাচবে কেন? তারপর বলছেন জানি গো ওই হাহা রবে, জানি গো আজ তোমার হাহা রবে, তোমার পূজা সারা হবে। শরৎকালে দুর্গা পূজা হবে, হাহা রবে, হাহাকারের মধ্যে দিয়ে তোমার পূজা হবে। কিরকম কথা? শরৎকালকে বলছেন মোহন রূপ, আবার তার মৃত্যু, তার মানে কি? আমি বলছি এই যে প্রায় প্রতি বছর শরৎকালে বন্যা হতো, এখনো হয়, এবং তারই মধ্যে এই এত বড় উৎসব হচ্ছে, এর মধ্যে শরৎকালের এই যে দুটো রূপ, এইটা ওকে প্রচন্ড ভাবে পীড়া দিয়েছে। এটার সঙ্গে সমাজকে মেলাচ্ছেন। এই যে মানুষ এত দুঃখ পাচ্ছে, এবং উনি ওটা নিজেকে ক্রিটিসাইজ করেছেন, যে আমার তো অনেক কিছু করার ছিল, আমি কিচ্ছু করিনি। চিঠিতে বলছেন অজিত কুমার চক্রবর্তীকে, যে সময়টা ডিপ্রেশনে ভুগছেন, নিজে পরিষ্কার লিখছেন, আমার তো এই করার কথা ছিল, আমি কিছুই করিনি। এবং আমি তো উল্টে জনসমাজে গিয়ে ওই স্বদেশী আন্দোলন থেকে সরে এলেন কিছুদিন থেকে, যে আমি জনসমাজে গিয়ে সেখান থেকে সরে এলাম, মানুষের জন্য তাদের মধ্যে আমি করতে পারলাম না, সেখানে ফেলিওর। আমি এমনকি আমার স্কুল নিয়ে যা করবো ভেবেছিলাম, কিছু করতে পারিনি। এই যে কিছু করতে পারিনি মানুষের জন্য, অথচ মানুষকে করার কথা ভেবেছি, নীতির কথা বলেছি, এইটা ওকে প্রচন্ড পীড়া দিয়েছে। ধর্ম নিয়ে ওর যে একটা বাইরের আবরণ, একরকম বলতেন, ধর্ম নিয়ে ওর ভাবনা একদম অন্যরকম ছিল। শেষ দিকে গিয়ে সেটা খোলাখুলি বলেছেন। হেমন্তবালা দেবীকে যে চিঠি লিখেছেন, তাতে পরিষ্কার বলছেন, আমি কোনো সম্প্রদায়ের লোক নই, আমি হিন্দু নই, খ্রিস্টান নই, ব্রাহ্মণ নই, মুসলমান নই, আমি কোনো সম্প্রদায়ের লোক নই, পরিষ্কার ভাষায়। এইটা আমার বরাবরের ভাবনা,
কিন্তু সেটাকে তিনি প্রকাশ করতে পারবে বাবার ওই প্রভাবে। ব্রাহ্ম সমাজের হয়ে এইসব কাজ করতে হয়েছে, হুম। তা নিয়ে অনেক অনৈতিক কাজ ওকে করতে হয়েছে। এমনকি প্রচুর গান, এই যে ব্রহ্মসঙ্গীত যেগুলো, সেই গানগুলো আসলে তো নিজের গান নয়, সেখানে তিনি কি করছেন, একটা হিন্দি ধ্রুপদ, ভগবানের উদ্দেশ্যে একটা হিন্দি ধ্রুপদ, তিনি সেই জাস্ট ওই হিন্দি কথাটার জায়গায় বাংলা বসাচ্ছেন, গানটাও শিখে নিচ্ছেন। এটা ঠিক অত ভালো গলা ছিল, হুম। সেটা আমরা লাভবান হয়েছি। হ্যাঁ। উনি তো এমনি কোনো সঙ্গীতের শিক্ষা নেননি, না। কিন্তু ওই করতে গিয়ে ধ্রুপদ ঠুংরি ওইভাবেই শিখেছেন। কিন্তু গানগুলো যেটা, সেটাও তো মনের কথা নয়। সেখানে হে ত্রিদিবেশ্বর, হে মহাপ্রবল বলি, এইসব যে গান লিখছেন, এগুলো আদৌকেই ওর নিজের কথা নয়। সুরটা দিচ্ছেন, দিয়ে উনি শেখাচ্ছেন, কখনো গাইছেন। পরবর্তীকালে বলছেন যে ওইগুলো তো ফরমাসি। বুঝতে পেরেছি। তাহলে সারা জীবন ওর এই কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বাড়ির ঠিক। প্রভাব, ঠিক। আর ওই বললাম বাবার উপর ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্সি ছিল। শান্তিনিকেতন সেটাও তো বাবার দেওয়া জমি। ঠিক। এবং উনি তো অর্থনৈতিকভাবে যথেষ্ট মানে জায়গায় পৌঁছালেন নোবেল পুরস্কার পাওয়ার না, পরে। এটাও একটা ব্যাপার। সেখানে কিন্তু ওর গ্রেটনেসটাই, ওই টাকার অনেকটাই নষ্ট হয়ে গেছিল, জানেন তো। আচ্ছা। এটা খুব আশ্চর্য যে উনি ওই টাকাটা ইনভেস্ট করেছিলেন, একটা মেজর অংশ ওই ওর যেখানে জমিদারি, সেইখানে একটা কোঅপারেটিভ ব্যাংক করে ওই টাকাটা, যাতে ওই টাকার সুদ থেকে এদের চাষবাসের উন্নতি ঘটানো যায়, সেটা ফেল করে। সেটা ফেল করে। তো সেটা ছিলেন। তাছাড়া এটাও ঘটনা, ওর স্ত্রীর গয়না গাঁটি এসব তো বিক্রি করে দিতে হয়েছিল শান্তিনিকেতনের জন্য। অক্ষয় কুমার দত্তকে নিয়ে আপনার যে কাজ আপনি করেছেন, এইটাকে কি আর বিস্তৃত করার কোনো চিন্তা ভাবনা হ্যাঁ, রয়েছে? সেটাও আছে। সেটা এইভাবে আছে হ্যাঁ। যে ওই যে বললাম বালির যে বাড়িটা হ্যাঁ। ধ্বংসাবশেষ হয়ে হ্যাঁ। রয়েছে, সেটা তো আমরা সেই সময় থেকে, সেই 2007 সালে যখন আমি প্রথম যাই, তারও আগে 2005 সালে, তখন থেকেই আমরা চেষ্টা করে আসছি ওটা কিছু করা যায় কিনা। খানিক দূর চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়েছিলাম। মুভমেন্টের পেছনে পলিটিক্যাল ব্যাকিং আছে, এবং এক্ষেত্রে কোনো পার্টির তখন তো সিপিএম এর আমল, তারাও কিচ্ছু করেননি, এবং তারপর তো জমানা বদল, তারা তো আরো। এবং ওইখানে অর্ণব চ্যাটার্জি বলে একটি ছেলে, তো সে ছোট বয়স থেকে এই নিয়ে চেষ্টা করছে। তো রিসেন্টলি অবস্থা যা, আমরা এমনকি মুখ্যমন্ত্রীর কাছে এটা নিয়ে অ্যাপিল করা, এটা হেরিটেজ কমিশনের কাছে আমরা অ্যাপিল করেছি, এবং শেষ খবর যা যে একটি অবাঙালি ব্যবসায়ী সে ওটা কিনে নিয়েছে। এইবার ভালো কথার মধ্যে হচ্ছে এই যে শেষের বইটা, এইটা আমার গতবার বইমেলায় বেরিয়েছে। আচ্ছা, আমি খবর পেলাম যে শেষ দিনের আগের দিন আলাপন বন্দ্যোপাধ্যায় মেলায় গিয়ে এই বইটা কিনেছেন, এবং এটাতে ওই অর্ণবকে দিয়ে, অর্ণব চট্টোপাধ্যায়কে দিয়ে আমি ওই বাড়িটার ইতিহাস ছবি দিয়ে, এমনকি দলিল পত্র দিয়ে, বাড়িটা কিভাবে হাত বদল হয়েছে, এখন কারা আছে, এই ডিটেলটা এতে রয়েছে। এই লেখাটা পড়ে আলাপন বন্দ্যোপাধ্যায় খুবই ইমপ্রেসড। উনি অন্যদিকে যাই হন রাজনৈতিক ভাবে, লেখাপড়া জানা মানুষ, তো উনি বলেন যে তাহলে তো এটাতে আমরা কিছু করতে পারি সরকারের পক্ষ থেকে। আমি খুব উল্লসিত হলাম যে এবার তাহলে কিছু হবে। সে চিঠি আছে, উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, পুলিশকে চিঠি দিলেন, কিন্তু তারপর অনেক ঘটনা, অততে যাচ্ছি না। মোদ্দা কথা যা শুনলাম, শেষ পর্যন্ত ওটা বেহাত হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। কিন্তু এই আমরা বা ওই অর্ণব ছেলেটি বা আরো অনেকে এই নিয়ে অনেক আন্দোলন করায় একটা ফল বোধ হয়, জানি না সত্যি মিথ্যে, সেটা হচ্ছে যে হয়তো বাড়িটাকে বাঁচানো যাবে। কারণ ওই ভেতরে অক্ষয় দত্তর 1 বিঘে জমি, ওই বাড়িটা আসলে হস্তান্তর করে দেন, এটা খুব লজ্জার কথা, ওর নাতি সত্যেন্দ্রনাথ দত্ত, কবি সত্যেন্দ্রনাথ দত্ত, উনি এটা অন্যায় করেছিলেন। তো কিন্তু এইটুকু নাকি বলছে আমি জানি না, যে বলছে বাড়িটাকে, ওই যে প্রমোটার কিনছে সে বলছে না, বাড়িটা আমি রেনোভেট করিয়ে দেবো, এবং ওই 1 বিঘে জমির মধ্যে ওই অংশটুকু আলাদা করে দেওয়া হবে, যাতে ওখানে লোকে আলাদা করে যেতে পারে। সেটাও তো হয়তো অক্ষয় দত্তর স্মরণে একটা কিছু হবে, সেটাও তো অ্যাটলিস্ট ভাঙা পড়ে থাকার থেকে, যেখানে সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে না, মরবার আগে ওইটা দেখে গেলে আমি ধন্য বোধ করবো যে এইটুকু অন্তত করা গেছে। আমি লাস্ট যে বইটা নিয়ে আপনাকে বলবো, যে এই বইটাও আমি নিজে পড়েছি, রাধানাথ সিকদার অ্যান্ড কলোনিয়াল সায়েন্স। রাধানাথ সিকদার আপনারা হয়তো অনেকে জানেন, তো আমি আশিসদার কাছ থেকেই বিষয়টা, এই ওনাকে নিয়ে লেখার ব্যাপারটা একটু হিন্দি বলেন। না, এটার সঙ্গে আমার এই টোটাল জীবন দর্শনের একটু মিল আছে, যে কোনো সময়ই অনেকগুলো ট্র্যাডিশন কাজ করে, ট্র্যাডিশন একটা নয়, তার মধ্যে কোনটা আমি বেছে নেবো সেটা আমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমার চর্চার মধ্যে দিয়ে এই ব্যাপারটা বার করে আনতে চাইছি যে আমাদের 19th সেঞ্চুরিতে ওই 2 ধরনের কালচার কাজ করেছে। একটা হচ্ছে প্রাচীন ধর্মী ক্লাসিক কালচারের মধ্যে ডুবে থেকে দেশের উন্নতি করা বা যাই করা,
আর আরেক দল হচ্ছে যে এই যে নতুন যে বৈজ্ঞানিক ভাবনা চিন্তা আসছে, যুক্তিবাদ আসছে, সেটাকে আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত করে, যেটা বিদ্যাসাগর চেয়েছিলেন, একটা নতুন সংস্কৃতি তৈরি করা। তো সেটা করতে গিয়ে এই অক্ষয় দত্ত যেরকম একটা বিরাট দৃষ্টান্ত, সেরকম আমার মনে হচ্ছিল যে একেবারে হার্ড সায়েন্সের দিক থেকে আমি কি পেতে পারি। আর রাধানাথ শিকদার আমাদের সব বাঙালির কাছেই, আমরা ছোট বয়স থেকে শুনে এসেছি, উনি তো এভারেস্ট এটা মাপলেন, নাম হলো না। তো আমারও ওইটা কৌতূহল ছিল। আমি দেখলাম ওকে নিয়ে একটা পেজ আছে, সেটা লিখেছেন ডক্টর কেলকার। তিনি হচ্ছেন, মানে ছিলেন, এখন রিটায়ার করেছেন, মারাঠি। তিনি ডিএসটির যে এই যে আবহাওয়া বিভাগ যেটা ডিরেক্টর ছিলেন। আচ্ছা, দেখলাম রাধানাথ শিকদার দি গ্রেট ম্যান বলে 2 পাতার একটা দিয়েছে। সেটাতে পরে আমি কিছু তথ্য জানলাম যে কেন উনি গ্রেট, কিন্তু 2 পাতা। আমি তখন ওকে একটা ইমেল করলাম, আমি এটা নিয়ে জানতে এবং কাজ করতে চাই, তো আপনি কি সাহায্য করবেন? খুব ভালো লোক। সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে উত্তর এলো যে তুমি তো কলকাতায় থাকো, ইউ আর সিটিং অন এ গোল্ড মাইন, তুমি এক্ষুনি ডক্টর অজানা চৌধুরীর সঙ্গে, যাকে এই বইটা উৎসর্গ করা, এই মহিলার সঙ্গে যোগাযোগ করো। ইনি প্রচুর কাজ করেছেন, কিন্তু উনি লোক পান না বলবার এবং চাপানোর। তারপর দেখলাম অজানাদি উনি অসুস্থ, অসাধারণ মহিলা, মানে ব্যক্তিগতভাবেও আমি এরকম মহিলা খুব কম দেখি, বিরাট পণ্ডিত। তো যাই হোক, তারপর সঙ্গে আলাপ হলো, উনি তো একবারে উচ্ছ্বসিত। তাহলে আপনি করবেন ভাই? আমি এই সারা জীবন ধরে ভেবেছি, বইটা দিতে পারলাম না, তার আগে তো মারা গেলেন। আমি সারা জীবন ধরে ভেবেছি ভাই, আমার ছেলে আমাকে পৌঁছে দেবে সাহিত্য পরিষদে, আপনি একদিন আসুন, ওদের ওপরের একটা ঘর আছে, সেইখানে বসে আপনার সঙ্গে কথা বলার, ফোনে কথা হতো। সেইখানে প্রায় 2 ঘন্টা আমি একটা খাতা নিয়ে গিয়েছিলাম, সেই 2 ঘন্টা আমাকে উনি নোটস দিলেন। উনি যা যা কাজ করেছেন এশিয়াটিক সোসাইটিতে, কোথায় কি পাওয়া যায় না যায়, সে তো চোখ খুলে দিলেন আমার। আমি তো ভাবিনি কোনোদিন যে এইসব ডকুমেন্ট আছে বা জানা যায়। তারপর যা হয়, একটু নিজের মতো করে কাজ করছি, ওকে মাঝে মাঝে জানাচ্ছি। হতে হতে তখন ওই শিশির সেন, উনি খুব পণ্ডিত মানুষ, এই আইআইটি খড়গপুরের ডিন ছিলেন। উনি আমার বাংলাও লেখেন খুব ভালো, আমাদের চেনা, খুব স্নেহ করেন আমাকে। উনি দেখেছিলেন আমার 2 একটা লেখা পত্র পত্রিকায়। উনি আমাকে বললেন, তুমি একলা এটা পারবে না, এর জন্য তোমার একটা গ্র্যান্ট দরকার। আমাকে কে গ্র্যান্ট দেবে? তুমি জানো না, তুমি ইনসাতে লেখো। উনি নিজে ইনসার মেম্বার ছিলেন। ইনসাতে তুমি লেখো যে আমি রাধানাথ শিকদার নিয়ে এই করতে চাই, বেশি কিছু না, 2 পাতার মধ্যে একটা সিনপসিস দিয়ে। আমি সত্যিই দিলাম, সত্যি আমি অবাক হয়ে গেলাম, এত নির্বোধ ছিলাম। আমি তো জানি না এইসব জিনিস কি করে কি করতে হয়। আমি ইচ্ছে করলে অনেক টাকা নিতে পারতাম। আমি অ্যাপিল করলাম ওদের কাছে, 2 পাতার একটা সিনপসিস দিয়ে। ওরা বললো যে হ্যাঁ, তোমাকে আমরা এবার তুমি একটা বাজেট পাঠাও। কিরকম কি? আমি সব তো কাজ আমি জীবনে করিনি। আমি সত্যি আমার কি হতে পারে, কোথায় কোথায় যেতে পারি, করে দিলাম। তৎক্ষণাৎই পরে ওখানেই দেখে লোকেরা বলেছে আপনি সব মিলিয়ে 1 লাখ টাকা হয়নি সেটা, আপনি অন্তত 5 লাখ টাকার একটা দিতে পারতেন। আমি যাক, আমার কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমার লাভ হলো যেটা, যে আমি দিল্লিতে গেলাম, 2 দিক থেকে লাভ। এক হচ্ছে ইনসাতে ওদের কনফারেন্সে এই প্রথম আমি দেখলাম যে এই যে যারা এই নিয়ে রিসার্চ করছে, মাঠে নেমে বিভিন্ন প্রজেক্টে হচ্ছে, তো কিভাবে তাদের প্রজেক্টের প্রেজেন্টেশন গুলো হয়, কিভাবে তার বিচার হয়, সেখানে বড় বড় এরা থাকে, ডিরেক্টররা, সায়েন্টিস্টরা থাকে, একবার তুলে ধরা করে সেগুলো, সেটা আমি জানলাম। প্রথমে তো ওইটা দিয়ে লাইনটা দিল, হ্যাঁ লাইনটা দিলাম। তারপর বললো তুমি একটা কনফারেন্সে এসো, সেখানে ওই জাস্ট আমি আমার ওইটাই পাঠ করেছিলাম, সেটা কিছু না, সেটা লেখা 2 পাতার, এটা কিছু, সেটা জাস্ট আমাকে ইন্ট্রোডিউস করা। পরেরটা 6 মাস পরে ওরা জানতে চাইলো ও কত দূর এগিয়েছে এবং আমাদের সামনে কনফারেন্স হবে, তুমি একটা পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্ট করবে। নিয়ে গেলাম, তাতে শিশির দাও ছিলেন তখন দিল্লিতে। তো সেটা সামহাউ শিশির দাও বললেন তুমি আসল মাত করে দিয়েছো, ইট ওয়েন্ট অন ভেরি ভেরি ওয়েল। অথচ আমাকে একদম শেষে বলতে দিয়েছে, মাত্র 9 মিনিট সময় ছিল আমার হাতে, আমি ঝড়ের মতো বলে গেছিলাম। সেইটা খুবই ওদের ইমপ্রেস করলো। ইন দ্য মিন টাইম আমি যেটা করেছিলাম, ওই সলিলের এই বইতে আছে সলিলের তোলা ছবিগুলো। আমি, সলিল, আমার আরেক বন্ধু সলিলের স্ত্রীও ছিল সবিতা, আমরা সব একসঙ্গে চন্দননগর গিয়েছিলাম। চন্দননগরে একটা কানেকশন ছিল, সেই তো কোথাও কেউ জানে না রাধানাথ শিকদারের বাড়ি কোনটা। খুঁজতে 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 তারপর বেরোলো, সেই ছবি তুললাম আমরা। তো সেই সব সেটা দেখালাম ওখানে, আমাদের ওরা দেখতে চায় কাজ কত দূর এগিয়েছে। এইটা হলো, তো ওরা বললো যে ঠিক আছে। এবার আমি বললাম যে রাধানাথের, এটাও আমার মাথায় এলো যে ওই ডকুমেন্ট গুলো আমার চাই। এখানে যে সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিস,
হোপলেস একদম, কিচ্ছু নেই। উড়িয়ে দিল। তখন আমি ভাবলাম যে দেরাদুনে যে হেডকোয়ার্টার সার্ভে অফ ইন্ডিয়া, সেইখানে তাহলে খোঁজ করি। সেটা কারণ তখন আমি টাকাটা পাবো, আমাকে যাওয়ার খরচ টরচ দেবে, থাকার খরচ। তো সেখানে খোঁজ করতে জানা গেল যে ওরা সমস্ত ডকুমেন্ট দিল্লিতে ন্যাশনাল আর্কাইভসে নিয়ে এসছে। সেখানে গিয়ে তো মানে অ্যাবসলিউটলি নো গাইড। আমি ন্যাশনাল আর্কাইভসে ওদের কাগজ দেখিয়ে ঢুকে আমি কি করবো এবার, জাস্ট ডিপার্টমেন্ট গুলো দেখছি। দেখতে দেখতে একটা হচ্ছে কার্টোগ্রাফি ডিপার্টমেন্ট, ম্যাপ সার্ভের ব্যাপার, থাকলে এইখানেই থাকবে, পুরোনো ম্যাপ ব্রিটিশ আমলে, সার্ভের ব্যাপার। আমি ওই ডিপার্টমেন্টে গেলাম, গিয়ে ঠিক রাইটার্স বিল্ডিং নয় কিন্তু তাড়াতাড়ি একটু উন্নত সংস্করণ, কেউ নেই। আমার এখনো মনে আছে, লিফট দিয়ে নেমে ডিপার্টমেন্টে গেলাম, খোলা, কেউ নেই। হিন্দিতে, আমি হিন্দি একদম বলতে পারি না, ইজ এনিবডি দেয়ার, হ্যাঁ কেউ নেই। তারপর অনেকক্ষণ পরে একজন বেয়ারা মতো লোক, হ্যাঁ সাব আয়েগা, তখন 10টা বাজে, 9:30 খোলে, সাব এলেন 11টার সময়। টিপিক্যাল রাইটার্স বিল্ডিং আর কি, দিগ্বিজয় সিং, কিন্তু লোকটি ভালো। আমি দেখলাম, হ্যাঁ কি ব্যাপার বলুন, খুব সাহায্য করলো, পিরিয়ডটা আপনি বলুন। আমি বললাম যে এই 1849 থেকে আমি 1856 এই পিরিয়ডে সার্ভে অফ ইন্ডিয়ার ইন্টারনাল করেসপন্ডেন্সের এগুলো চাইছি, সমস্ত বার করে দিল। সের আগে অভিজ্ঞতা, এই এক একটা বই রাখলে এই টেবিল ভরে যাবে, এত বড়, এরকম মোটা বানানো বই। সেগুলো আপনি কিভাবে করলেন মানে? এবং সেগুলো সেই 1856-এর 49-এর সেগুলো এত সুন্দর করে রেখেছে, পার্চমেন্ট কাগজের ওপরে তলায় পার্চমেন্ট কাগজ দিয়ে পুরো ওই পাতায় সাঁটা। এই তো সে দেখে তো আমি মানে আমার চোখে জল এসে গিয়েছিল। রাধানাথ সিকদারের হাতের লেখা, ওর সই করা, তারপর ওই যে মেমো গুলো পাঠাচ্ছে, মানে ইন্টারনাল করেসপন্ডেন্স, এই কি করে মাপতে হবে তার অঙ্কগুলো সমস্ত রয়েছে। তো আমার এত আনন্দ হলো, আমি ওইখান থেকেই 2-1জনকে ফোন করলাম, আর না করে পারলাম না কাউকে না বলে, যে এই তো আমি কল্পনাই করতে পারিনি, আমি ভাবতে পারছি না। তখন আমার চোখের অবস্থা খুব কাহিল, ডান চোখে প্রায় দেখতে পাচ্ছি না। তো আমি ভাবলাম এইসব হাতে করে লিখতে গেলে তো মুশকিল হয়ে যাবে। তারপরে বললাম দিগ্বিজয় সিংকে যে এটার কপি কিভাবে করবো, এত বড় বড় তো জেরক্স করা যাবে না। তো বললো না, সে আপনাকে করতে হবে না, যে যে পাতা আপনি নেবেন পেজ নাম্বার গুলো লিখে একটা কাগজে আমাকে দিয়ে দিন, আর কি একটা সামান্য চার্জ পার পেজ, তাছাড়া সে তো ওরা দেবে, পার পেজ 15 না 20 টাকা ধরে, এটা আপনি রেখে চলে যান আপনার বাড়িতে, ওই টাকাটা নিয়ে নিল, বাড়িতে সিডি করে পাঠিয়ে দেবো। তো এই আমি 7 দিন টানা গিয়ে অনেক জোগাড় করলাম, আলটিমেটলি এলো। আরেকটা আন্তর্জাতিক যোগাযোগ হয়েছিল, এই জর্জ এভারেস্টের যিনি জীবনীকার, জিম আর স্মিথ বলে, আচ্ছা, তার যে জীবনীটা সেটা আমি কিনেছিলাম, ওরাই টাকা দিয়েছিল গ্রান্ট, যে এই বই কিনতে পারো। সেটা পরে তাতে রাধানাথ সিকদারের কথা আছে, কিন্তু আমি ওকে দেখিয়েছি, চিঠি লিখেছিলাম ইমেলে, যে আপনি রাধানাথ সিকদারের প্রতি সুবিচার করেননি, কারণ আমার কাছে এই ডকুমেন্ট রয়েছে যেটা আপনি দেখেননি। উনি আমাকে উত্তর দিয়েছিলেন যে আমি যদি এই বই সেকেন্ড এডিশন করি তাহলে আমি কিন্তু আপনাকে ক্রেডিট দিয়ে এটা যোগ করবো, লন্ডনে থাকেন। তখন সেইটা উদ্দেশ্য ছিল, এটা একটু আন্তর্জাতিক মহলেও সেটা খানিকটা হয়েছে, এটা হয়েছে। আশা করি আমরা আশিসদার যে জীবনী সেটা খানিকটা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম, যে উনি ওনার এই নিজেকে মানে কোনো একটা বিষয় নিয়ে ওনার আগ্রহ তৈরি হওয়া এবং সেটাকে জানার মধ্যে দিয়ে সে সমগ্র বিষয়টাকে বোঝা এবং পাঠকদের কাছে তুলে ধরা, এই দিকটা উনি করে চলেছেন ধারাবাহিকভাবে। এবং আমার তো মনে হয় অক্ষয় কুমার দত্তকে নিয়ে ওনার শুধু বই লেখা নয়, এত জায়গাতে ওনাকে বলতে হয়েছে, বলেছেন, উনি ডাক পেয়েছেন, সেটাও একটা বিরাট দিক, যে সেখানেও কিন্তু অনেক মানুষের কাছে তিনি অক্ষয় কুমার দত্তকে প্রেজেন্ট করতে পেরেছেন। কারণ বই পড়া সবার পক্ষে হয়তো হয়ে ওঠে না। এই যেমন আজকে যারা ইন্টারভিউটা দেখছেন, আশা করব তারাও অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধানাথ সিকদার কিংবা জেডি বার্নালের যে বইটা উনি আশিসদা অনুবাদ করেছেন, সেই ইতিহাসে বিজ্ঞান, যেটা আশিসদা বললেন যে বাংলাতেই একমাত্র যেটা একজন অনুবাদ করেছেন। পৃথিবীর বিভিন্ন ভাষায় এই বইটা অনুবাদ হয়েছে এবং সেগুলো সবই একাধিক লোক মিলে করেছেন। রাশিয়াতে তো 5 জন মিলে কমিটি তৈরি করে করেছেন। তো এটাও একটা খুব বিরাট দিক। আমরা আশা করব আশিসদা যতদিন পারবেন এভাবেই আরো মানুষকে এবং তাদের কাজের দিকগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন তার লেখনীর মধ্যে দিয়ে, এবং আমাদের সমৃদ্ধ করবেন। ধন্যবাদ আশিসদা আমাদেরকে সময় দেওয়ার জন্য।